আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আমি ডক্টর মাহমুদ হাসান তনিম, ঢাকা মেডিকেল কলেজ। আজকে তোমাদের সাথে ভাইয়ার যে ক্লাস সেটা হচ্ছে অধ্যায় নম্বর 1, কোষ ও কোষের গঠন। চ্যাপ্টারটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি আমাদের বায়োস্টার এক্সামের জন্য। যেই চ্যাপ্টারগুলো বোটানিতে আছে তার মধ্যে থেকে দুইটা চ্যাপ্টার ভাইয়া ক্লাস নিব। একটা হচ্ছে অধ্যায় 1, কোষ ও কোষের গঠন, এবং আরেকটা চ্যাপ্টার হচ্ছে কোষ বিভাজন। আজকের অধ্যায়ে আমরা কোষ ও কোষের গঠনের প্রথম অংশটুকু পড়ব, যেটা হচ্ছে বংশগতীয় বস্তু পর্যন্ত। আর সেকেন্ড পার্টে আমরা বংশগতীয় বস্তু এবং কোষ বিভাজন এই দুটো জিনিস শেষ করব। ভাইয়ার অডিও এবং ভিডিও যদি সবকিছু ক্লিয়ারলি দেখা যায় এবং শোনা যায় তাহলে আমাকে একটু জানাও যে সবকিছু ক্লিয়ার আছে। ঠিক আছে, ওকে, সবকিছু ক্লিয়ার থাকলে তাহলে ভাই ক্লাস শুরু করে দিচ্ছি। চ্যাপ্টার দুইটাই প্রচন্ড রকম ইম্পর্টেন্ট। তোমাদের এইচএসসি বলো, পরবর্তীতে অ্যাডমিশন টেস্ট বলো, যে কোনো জায়গায় এই চ্যাপ্টারের প্রথম খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আর আরেকটা ব্যাপার হচ্ছে চ্যাপ্টার দুইটা খুবই বিশাল বড় চ্যাপ্টার, এবং যার কারণে আমরা ভয় পাই চ্যাপ্টারটাকে। ঠিক আছে, তো আজকে আমরা চেষ্টা করব যে এই কঠিন চ্যাপ্টারের মধ্য থেকে যেই জিনিসগুলো আমাকে অবশ্যই জানতে হবে, অবশ্যই পারতে হবে আমাকে এইচএসসি এবং পরবর্তীতে অ্যাডমিশন টেস্ট পার করার জন্য, সেই জিনিসগুলো সুন্দর করে বুঝে নিতে। ভাইয়ার ক্লাসে ভাইয়া যা পড়াবো, যা দাগাই দিব, এর বাইরে থেকে পরীক্ষায় কিচ্ছু আসবে না। তোমরা ওই জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে পড়ো। ভাইয়ার ক্লাসটা বেশি লেন্থি করবো না, আমরা সময় নিব 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 40 মিনিট। এই সময়ের মধ্যে আমরা চেষ্টা করব যে যা যা এই চ্যাপ্টার আজকে আমার পড়ানোর অতটুকু আমরা সুন্দর করে পড়াইতে। তো ভাইয়াকে একটু 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 40 মিনিট সময় দাও, ইনশাআল্লাহ ক্লাসটা ভালোভাবে আমরা সবকিছু শেষ করতে পারবো। তো আমরা শুরু করি। হ্যাঁ, আর ক্লাসের ক্ষেত্রে কোনো ভয়ের কিছু নাই। যে কোনো সময় যে কোনো কোয়েশ্চেন মাথায় আসলে কমেন্ট বক্সে কমেন্ট করবা, কোনো সমস্যা নেই। ভাইয়া কমেন্ট অনবরত দেখতেছি, তো যে কোনো কমেন্ট করলে ভাইয়া অবশ্যই উত্তর করার চেষ্টা করব। তো এই জন্য কোনো ভয় পাওয়ার কিছু নাই, কোনো সন্দেহ থাকলে অবশ্যই জিজ্ঞেস করবো। ওকে, স্টার্ট করে দিই, চলো। আচ্ছা, এটা হচ্ছে কোষ ও কোষের গঠন। এই চ্যাপ্টারটা হচ্ছে 1 নম্বর চ্যাপ্টার। চলো, আমরা হচ্ছে লেকচারটা দিচ্ছি আবুল হাসান স্যারের বই থেকে। এটাই সবচেয়ে পপুলার বই বাজারের। তো আমরা আবুল হাসান স্যারের বই থেকে এই পুরো লেকচারটা দিব। এক্সট্রা কিছু ইনফরমেশন হয়তো আমি ক্লাসে আলিম স্যারের বই থেকে বা আজিবুর স্যারের বই থেকে যদি দরকার হয় আমি অ্যাড করে দিব। ওইটা নিয়ে টেনশন করার দরকার নেই। তুমি শুধু হাসান স্যারের বই নিয়ে বসো, সাথে একটা খাতা নিতে পারো। কিছু কিছু জায়গায় হয়তো ভাইয়া নোট করে দিব, ওই জিনিসগুলো তুমি টুকে নিতে পারো। দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। তো চলো, প্রথমে শুরু করব সেলের নামকরণ বা কোষের নামকরণ এই জায়গাটা থেকে। সেলের নামকরণ বা কোষের নামকরণ এই জায়গাতে প্রথম যে কথা, এটা একটা গল্প। এই জিনিসটা আসলে খুব মুখস্থ করাটা খুব কঠিন জিনিস। আমরা একটু গল্প আকারে বোঝার চেষ্টা করি যে এখানে আসলে কি বলা হয়েছে। ব্যাপারটা হচ্ছে, কোষ যখন প্রথম আবিষ্কার হয় তখন পর্যন্ত তো মানুষ জানতো না যে প্রত্যেকটা উদ্ভিদ বা প্রত্যেকটা প্রাণী কোষ দিয়ে তৈরি হয়। তো একজন বিজ্ঞানী সে ছিলেন না, সে আসলে ছিলেন একটা যন্ত্রপাতির রক্ষক, মানে একটা সিকিউরিটি গার্ড। তো এই সিকিউরিটি গার্ড সে রয়্যাল সোসাইটি অফ লন্ডন, তখনকার সময়কার একটা বড় সোসাইটি লন্ডনে, তার যন্ত্রপাতি রক্ষক হিসেবে সে নিযুক্ত হয়েছে। যন্ত্রপাতি রক্ষক হিসেবে নিযুক্ত হওয়ার পর তার মাথায় একটা চিন্তা আসছে যে ইস, আমি যদি এমন কিছু করতে পারি যে সামনে একটা সভা আছে, সেখানে কিছু একটা চমক দেখাই দিতে পারি, তাহলে তো আমি খুব বিখ্যাত হয়ে যাব। তো যেমন চিন্তা তেমন কাজ। সে চিন্তা করতে থাকলো যে কি করা যায়। তো সে দেখলো যে তার যে রয়্যাল সোসাইটি অফ লন্ডন, সেখানে অনেকগুলো মাইক্রোস্কোপ আছে। তখনকার সময় মাইক্রোস্কোপ প্রথম আবিষ্কার হয়েছে, এবং আবিষ্কার করছে একজন লোক, একটু পরে আমরা পড়বো নাম হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহুক, একটু পরে পড়বো। এই মাইক্রোস্কোপ যেহেতু নতুন আবিষ্কার হয়েছে, ওই সোসাইটিতে অনেকগুলো মাইক্রোস্কোপ। তো সে চিন্তা করলো এই মাইক্রোস্কোপ দিয়ে আমি কিছু একটা করব, যে দেখি যে কোনো কিছুকে কেটে কেটে দেখলে কেমন দেখা যায়। তো ওই মুহূর্তে সে একটা মদের বোতল নিয়ে মদ খাচ্ছিল, যেটাই খাচ্ছিল সেটা একটা বোতল ছিল। ওই বোতলের মুখা বা ছিপি যেটাকে বলে, ওই ছিপিটাকে নিয়ে সে চিন্তা করলো আচ্ছা এটাকে আমি ছোট ছোট করে স্লাইস করে কাটি। তো সে কি করলো, এই ছিপিটাকে ছোট ছোট করে অনেকগুলো স্লাইস করে কাটলো। কেটে এবার মাইক্রোস্কোপের নিচে দিয়ে সে দেখা শুরু করলো। সে দেখতে পাইলো যে মাইক্রোস্কোপের ভেতরে অনেকগুলো ঘর বক্স দেখা যাচ্ছে। আল্লাহ, তখনই তার মাথায় আসলো, কিরে এই খোপ জিনিসগুলো কি? এরকম করে সে কি করলো, সে অনেক রুমের মধ্যে যা ছিল সবকিছুকে ধরে কেটে স্লাইস করে ওই মাইক্রোস্কোপের নিচে দেখা শুরু করলো। তো দেখলো যে যেটাকেই দেখে সেটাকেই দেখা যাচ্ছে যে ঘর এরকম করে দেখা যাচ্ছে, খোপের মতো দেখা যাচ্ছে।
তো তখন সে চিন্তা করলো যার মানে প্রত্যেকটা বস্তুই এরকম খোপের মতো জিনিস দিয়ে তৈরি হয়। এই প্রকোষ্ঠ বা খোপ এই শব্দটা ল্যাটিন ভাষায় বলা হয় সেলুলা। ওই সেলুলা শব্দ থেকে সে এটাকে নামকরণ করে দিছে সেল। কি নামকরণ দিছে? সেল। তাহলে সেল নামকরণ করছে যে বিজ্ঞানীটা, যার গল্পটা এতক্ষণ ধরে আমি বললাম, তার নাম হচ্ছে রবার্ট হুক। যে সেই লোক 1665 সালে এই সেল আবিষ্কার করে। বুঝতে পারছি? এবং সে যে সেল আবিষ্কার করে সেটা কিন্তু জীবিত সেল না, মৃত সেল। সে যা সেলের বাইরের কোষ প্রাচীরটা দেখতে পায় এবং ওইটা দেখে প্রথম বলে যে প্রত্যেকটা জিনিসই কি দিয়ে গঠিত হয়? সেল দিয়ে, কোষ দিয়ে গঠিত হয়। ঠিক আছে? তাহলে এখন গল্পটা বলছি, এখন জিনিসটা মনে থাকবে না? তাহলে এখান থেকে তোমার অবজেক্টিভ কি কি মনে থাকবে? 1 নাম্বার, বিজ্ঞানীর নাম কি? রবার্ট হুক। 2 নাম্বার, কত সালে? 1665। সে কি ছিলেন? রয়্যাল সোসাইটি অফ লন্ডনের যন্ত্রপাতির রক্ষক। ঠিক আছে? সে কি খাচ্ছিলেন সেটা পরীক্ষায় আসবে না। মদ খাচ্ছিলেন না কি খাচ্ছিলেন এটা মনে রাখার দরকার নেই। তারপর সে কি কেটে মাইক্রোস্কোপের নিচে দেখে? কাঠের ছিপি। ওই ছিপি কেটে দেখার পর সে কি দেখতে পায়? প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ শব্দটি কোন দেশের শব্দ? ল্যাটিন শব্দ, যার অর্থ কি? সেল। ঠিক আছে? ওকে, দেখো এখন বই থেকে বাইরে সবকিছু দাগাই দিই। আমরা আশা করি এইটুকু পর্যন্ত সবার মুখস্থ হয়ে গেছে। চলো তাহলে এখন দাগাও, রবার্ট হুক 1665 সাল, রয়্যাল সোসাইটি অফ লন্ডন। এটার কি নিযুক্ত হয়েছে? যন্ত্রপাতির রক্ষক। দেখছো? আচ্ছা, এরপর ভাইয়ার কাহিনীটা এখানে আছে, আমি আর এই কাহিনী পড়তেছি না, আমরা পড়ে ফেলছি অলরেডি। তো সেটা বলবো যে সে ল্যাটিন সেলুলা শব্দ থেকে নামকরণ করছে সেল। ঠিক আছে? আচ্ছা, এবং তিনি ওই যে বলছিলাম ভাইয়া, সে সব ছোট 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 জিনিসগুলোকে কেটে 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 মাইক্রোস্কোপের নিচে দেখতেছিল। তো দেখে দেখে উনি যা যা দেখতেছিলেন ওইটা উনি একটা বইয়ের মধ্যে লিখছে। ওই বইটার নাম ছিল মাইক্রোগ্রাফিয়া। এটা মনে রাখতে হবে, তিনি কোন গ্রন্থে প্রকাশ করেন? নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। তাহলে এই কয়েকটা অবজেক্টিভ এখান থেকে সুন্দর করে দাগায় ফেলো, এবং এই পর্যন্ত যদি সবার ক্লিয়ার হয় তাহলে ভাইয়াকে বলো ক্লিয়ার। ওকে, তাহলে এই পর্যন্ত মনে হয় সবার সবকিছু ক্লিয়ার হয়েছে, তাই তো? মুখস্থ হয়ে গেছে না আমাদের? আচ্ছা, আমরা গল্পের মাধ্যমে ইনশাআল্লাহ চ্যাপ্টারটা শেষ করব, যাতে তোমাদের পড়তে অসুবিধা না হয়। ওকে, চলো নেক্সটে আসি। কঠিন চ্যাপ্টার, পচা চ্যাপ্টার, বোরিং চ্যাপ্টার আমরা একটু গল্প করে বললে আমাদের মনে থাকবে বেশি, নাহলে মনে থাকবে না। ওকে, আচ্ছা এখন দেখো, কোষ সম্পর্কে তো জেনে গেলা। এখন আমরা দুটো জিনিস শিখবো, একটা হচ্ছে সবচেয়ে বড় কোষকে, সবচেয়ে ছোট কোষকে। দেখো এখানে সবচেয়ে বড় কোষের নাম দেওয়া আছে, আমরা সবচেয়ে বড় কোষের নামগুলো আগে দাগাই ফেলি। একটা হচ্ছে উট পাখির ডিম, এটা হচ্ছে সবচাইতে বড় কোষ। এটা দৈর্ঘ্য পড়বা 17 × 12.5 সেন্টিমিটার। আর মানুষের দেহে সবচাইতে বড় কোষের নাম হচ্ছে নিউরন, মোটর নিউরন। এখানে শুধু নিউরন লেখছে, এখানটা মনে রাখবা এটা মোটর নিউরন। মানুষের দেহে 2 ধরনের নিউরন থাকতে পারে, একটা হচ্ছে সেন্সরি নিউরন, একটা হচ্ছে মোটর নিউরন। কোন নিউরন? মোটর নিউরন। এখানে মোটর কথাটা লিখে রাখবা, 1.37 মিটার লম্বা হইতে পারে। আচ্ছা, নিচের দিকে আসো, এখানে অনেকগুলো বিজ্ঞানীর কথাবার্তা আছে, এখান থেকে আমরা পড়বো না। কেন আমরা পড়বো না? কারণ চ্যাপ্টারে প্রত্যেকটা টপিক আমরা ডিটেলস আলোচনা করব, তখন আমাদের অটোমেটিক যেই যে বিজ্ঞানী দরকার হবে সেগুলো পড়া হবে, তাই এখান থেকে পড়ার দরকার নেই। এখান থেকে তুমি যেটা পড়বা সেটা হচ্ছে এইটা দাগাবা, অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। বলছিলাম না মাইক্রোস্কোপের আবিষ্কারক। আচ্ছা, সেই সর্বপ্রথম পূর্ণাঙ্গ জীবিত কোষ পর্যবেক্ষণ করে। তাহলে যে কথাটা ভাইয়া বলছিলাম যে সর্বপ্রথম একটা কোষ প্রাচীর আলা কোষ বা একটা মৃত কোষ পর্যবেক্ষণ করছিল রবার্ট হুক। কিন্তু যদি বলে যে কোষের ভেতরের বস্তু সহ জীবিত কোষকে দেখছে, অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। ঠিক আছে? তাহলে জটিল মাইক্রোস্কোপের আবিষ্কারক নাম হচ্ছে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। সেই সর্বপ্রথম কি দেখতে পাইছে? একটা জীবিত কোষ দেখতে পাইছে। ওকে, এরপর এই জিনিসগুলো ভাইয়া কি বলছি এগুলো আমরা পড়বো, কিন্তু আমরা সামনে এগুলো অটোমেটিক আমাদের আসবে, তো শুধু শুধু এখন ব্রেনটা খরচ করার দরকার নেই। ঠিক আছে, নিচের দিকে আসো, 4টা সংজ্ঞা আছে। সংজ্ঞাগুলো অনেকে রিটেনের জন্য লিখতে চাও, তবে রিটেনের জন্য লিখতে চাইলে আমি বলবো সহজ সংজ্ঞাটাই লিখবা, যেটা ছোটবেলা থেকে তোমরা পড়ছো। দেখো, ডি রবার্টিজের সংজ্ঞা। ডি রবার্টিজ সে কথাটা কি বলছে? সে বলছে কোষ হচ্ছে সবচাইতে ক্ষুদ্রতম গাঠনগত এবং কার্যগত একক। এটা তোমরা ছোটবেলায় 9-10 বইতে পড়ছিলা, ওইটাই কিন্তু, আর কিছুই না। তাহলে মৌলিক গঠনগত এবং কার্যগত একককে কি বলা হবে? বলা হবে হচ্ছে কোষ। তাহলে এই সংজ্ঞাটা তুমি মুখস্থ রাখবা। কার সংজ্ঞা? ডি রবার্টিসের সংজ্ঞা। পরীক্ষায় যদি সংজ্ঞা হিসেবে আসে, যেমন ধরো সৃজনশীলের কতে আসলো কোষ কাকে বলে, তখনও যদি তুমি সুন্দর করে এভাবে লেখো যে ডি রবার্টিজের মতে
উনি বলছে যে কোষ এইটা, তাহলে স্যার তো খুশিতে পাগল হয়ে যাবে। তুমি যদি লিখতে যে কার্যগত গঠনগত একক, সে ভাবতো যে তুমি বলছো, কিন্তু তুমি তো ডি রবার্টিসের কথা বলতেছো, এটা শুনেই স্যার খুশি হয়ে যাবে, এরে এ তো বিজ্ঞানীর নামও জানে। তাহলে এই জিনিসটা মনে রাখবা, এই সংজ্ঞাটা তোমরা একটু পড়বা। বাকি সংজ্ঞাগুলো পরীক্ষা আসে না, ওটা নিয়ে একটু মাথা খারাপ করার দরকার নেই। আরেকটা তুমি চাইলে মনে রাখতে পারো, এই যে জিন ব্রাকেটের সংজ্ঞা, সে শুধু বলছে যে গঠনগত একক, তাহলে গঠনগত শুধু বলছে ব্রাকেট, আর রবার্টিস বলছে গঠনগত প্লাস কার্যগত। এইটুকু তুমি পড়তে পারো, এর বাইরে বাকি দুটো বিজ্ঞানীর সংজ্ঞাগুলো পরীক্ষা আসে না। ঠিক আছে, তাহলে এইটুকু পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার। ওকে, একজন কোয়েশ্চেন করছে আমি দিনে কতক্ষণ পড়তাম। শুনো, দিনে কতক্ষণ পড়বা এটা ডিপেন্ড করে তোমার পরের দিনে কতটুকু পড়া আছে তার উপর, তোমার পরীক্ষা কয়দিন সামনে তার উপর, তোমার জীবনে কি কি চলতেছে তার উপর। কয়টা কথা বলছি? 3টা কথা। কি কি বলছি? যে তোমার সামনে কালকে কি কি পড়া আছে তার উপর, তোমার পরীক্ষা কবে সেটার উপর, আর তোমার জীবনে কি কি চলতেছে সেটার উপর। ঠিক আছে, যদি এমন হয় যে তোমার পরীক্ষা কালকেই, তাহলে তুমি আজকে 24 ঘন্টায় পড়বা। ঠিক আছে, তোমার যদি এমন হয় যে পরীক্ষা 1 মাস পরে, তাহলে তুমি দিনে অন্তত 6 থেকে 8 ঘন্টা পড়বা। আর এমন যদি হয় 1 মাস পরে এবং তুমি অ্যাডমিশন পরীক্ষার্থী, তাহলে তুমি অন্তত 12 ঘন্টা পড়বা। এবার বুঝছো? তাহলে যে সিচুয়েশন সেই অনুযায়ী পড়াশোনা করতে হবে। ওকে, এরপর আসি, চলো এরপরে আসো। এখানে কি আছে? প্রথম কোষের সৃষ্টি নিয়ে বলা হয়েছে। আমি এত কথাবার্তা তো কঠিন করে যাব না, আমি সহজ করে বলবো, তোমরা সহজ করে মাথায় রাখবা। এখানে যে কথাটা বলা হয়েছে এটা কিন্তু ইসলামিক মতবাদের সাথে যাবে না, তাহলে ইসলামিক ভাবে চিন্তা করবো না, আমরা জাস্ট বিজ্ঞানের আমরা যা শিখবো তাই এটাই মাথায় রাখার চেষ্টা করি। সেটা হচ্ছে এখানে বলা হয়েছে যে পৃথিবী যখন সৃষ্টি হয়েছে সেখানে কোনো কোষ ছিল না, কোনো কিছুই ছিল না, শুধু বাতাস ছিল, এবং বাতাসের মধ্যে সব উপাদানও ছিল না। ছিল কি কি? 4টে উপাদান ছিল, মিথেন, অ্যামোনিয়া, অক্সিজেন, জলীয় বাষ্প। কি কি বলছি? মিথেন, অ্যামোনিয়া, অক্সিজেন, জলীয় বাষ্প। তো বিজ্ঞানীরা যেটা বলছে, যখন বজ্রপাত হয়, বজ্রপাতের সময় কি অত্যাধিক তাপমাত্রা হয়, তাহলে বজ্রপাতের সময় যেটা হয়, এই অতি উচ্চ তাপমাত্রায় এই 4টা গ্যাস মিলিত হয়ে প্রথম একটা কণা সৃষ্টি করে, একটা অ্যাসিড সৃষ্টি করে। সেই সৃষ্টি করা অ্যাসিডের নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। কি নাম বলছি ভাইয়া? অ্যামাইনো অ্যাসিড। তাহলে প্রথম সৃষ্টি হওয়া পদার্থের নাম কি? অ্যামাইনো অ্যাসিড। কি কি থেকে তৈরি হয়? মিথেন, অ্যামোনিয়া, অক্সিজেন, জলীয় বাষ্প। ঠিক আছে, তাহলে এটা কেন তৈরি হয়? লাইটেনিং বা বজ্রপাতের সময় অত্যাধিক তাপমাত্রার কারণে। বুঝছি? তাহলে এইটাই ওনারা এখানে বলছে, এবং এই মতবাদটা দিছে দুজন বিজ্ঞানী দুজনের নাম হচ্ছে অপারিন আর হেলডেন। কি কি বলছি? অপারিন, হেলডেন। ঠিক আছে, দাঁড়াও এসিটা অফ করে দিই। ঠিক আছে, অপারিন আর হেলডেন। এখন দেখো বই থেকে ভাই সবকিছু দাগাই দিই, তাহলে এখানে অনেক কথাবার্তা বলছে, এত কিছু আমার তো দরকার নেই, আমার পরীক্ষায় আসবে না, তো আমি শুধু শুধু কেন এত কথা বলবো, আমি সামারি কথাবার্তা বলবো। দেখো, অপারিন আর হেলডেন, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন এবং পানি, সরি আমি অক্সিজেন বলছিলাম, এটা হবে হাইড্রোজেন। তাহলে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, পানি। তখন কোনো অক্সিজেন ছিল না, এটাকে স্টার মার্ক করো, পরীক্ষা আসে। তখন কোনো অক্সিজেন ছিল না। পরবর্তীতে ঘর্ষণের ফলে প্রথম জৈব অণু সৃষ্টি হয়, যার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। ভাইয়া যেভাবে দাগাচ্ছি, যতটুকু দাগাচ্ছি ততটুকু পড়বা, এর বাইরে পড়বা না, নিজের মাথাটাকে চাপ দিবা না। সহজ কথা, এইটুকু সুন্দর করে দাগাবে, এইটুকু সুন্দর করে পড়বা। ঠিক আছে, আচ্ছা এরপর বলছে কি, অনেকেই মনে করে আদি জীবন সম্ভবত সরল আরএনএ ছিল, এটা অনেকের মতবাদ আর কি। তো মানে মনে বলছে যে আগে কোনো ডিএনএ ছিল না, এই প্রোটিন থেকে প্রথম যে জিনিসটা তৈরি হয়েছিল সেটা ছিল একটা আরএনএ। এই জন্য তখনকার এই মতবাদটাকে বলা হয়তো আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। এটা তোমার অনেক সময় কতে পরীক্ষায় চলে আসে, দেখবো যে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস বলতে কি বুঝো, আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস বলতে কি বুঝো। ওকে, পারবা। এখান থেকে তাহলে এইটুকু সুন্দর করে দাগায় পড়বা, আর কিছু দরকার নেই আমাদের। এরপর আসো, এখান থেকে দেখো যেটা বলছিলাম ভাই, এই যে লাইটেনিং এর কারণে, লাইটেনিং মানে বজ্রপাত, লাইটেনিং মানে বজ্রপাত, তাইলে এটা থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছে। শুধু এই লাইনটা পড়বা, বাকি কিছুই তোমার পরীক্ষায় আসবে না, তোমার জন্য পড়ার দরকার নেই। তাহলে জাস্ট এই লাইনটা দাগাও। এইটুকু দাগানো হইলে ভাইয়াকে একটু সুন্দর করে কমেন্ট করো যে ভাইয়া ক্লিয়ার, এইটুকু বুঝতে পারছি। হ্যাঁ, এক্সামের সময় এতটুকু পড়লেই হবে ভাইয়া, তো ওই জন্য এভাবে পড়াচ্ছি। আমি তো সবকিছু যদি লাইন টু লাইন পড়াইতাম, তুমি মাথায়ও রাখতে পারতো না, তুমি একটু পরে বলতে যে ভাইয়া ভাল লাগতেছে না, যেটুকু দরকার সেইটুকু সামারাইজ করে দিচ্ছি, ওইটুকু ভালো করে পড়ো, এর বেশি দরকার নেই। এরপর চলে আসো নেক্সট।
নেক্সটে কি পড়বো আমরা, চলো নেক্সটে আমাদের যেটা দেওয়া আছে কোষীয় অঙ্গাণুর কথা বলা আছে। অঙ্গাণু সম্পর্কে আমরা ডিটেলসে সামনে অটোমেটিক জানবো। অঙ্গাণু জিনিসটা কি, কোষের ভেতরে অনেকগুলো ছোট 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 আরো অঙ্গ থাকে, এগুলো প্রত্যেকটাকে বলা হয় অঙ্গাণু। যেমন তোমরা ছোটবেলায় পড়ছো রাইবোজোম, ঠিক আছে, পড়ছো না, রাইবোজোম, গলজি বডি, মাইট্রোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, ওগুলো প্রত্যেকটাকে কি বলা হয়, অঙ্গাণু। আমরা সামনে এটা ডিটেলস পড়বো। আমরা নিচের দিকে আসি, নিচের দিকে আসলে যেটা লাগবে কোষবিদ্যা, এটা দেখাও, কোষবিদ্যার সংজ্ঞা পরীক্ষায় আসে। কোষবিদ্যা কি, যে বিজ্ঞানের যে শাখায় কোষ সম্পর্কে আলোচনা করা হয়, বিজ্ঞানের যে শাখায় কোষ সম্পর্কে আলোচনা করা হয়, কোষের প্রকার, অঙ্গাণুর ভৌত রাসায়নিক গঠন, কোষের বিভাজন, মানে একটা কোষের সবকিছু আলোচনা করা হয়, তাকে বলা হয় কোষবিদ্যা। ইংলিশ শব্দটা মনে রাখবা সাইটোলজি। কি জিনিস, সাইটোলজি। আরেকটা জিনিস হচ্ছে কাছাকাছি শব্দ হিস্টোলজি। হিস্টোলজি হচ্ছে টিস্যু বিদ্যা, টিস্যু নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে হিস্টোলজি, আর যেখানে কোষ নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে সাইটোলজি। ঠিক আছে, তাহলে এইভাবে করে সহজ করে বলবা যে যেইখানে কোষ সম্পর্কে আলোচনা করা হয়, পরীক্ষা করা হয়, নিরীক্ষা করা হয়, গবেষণা করা হয়, কোষের বৃদ্ধি বিভাজন সবকিছু নিয়ে আলোচনা করা হয়, তাকেই বলা হয় কোষবিদ্যা। আচ্ছা, এখানে যেটা পড়বা, কোষবিদ্যার জনক কে কে, দুইটা কোয়েশ্চেন আছে, দাগাও। রবার্ট হুক যে প্রথম কোষ আবিষ্কার করছে তাকে বলা হয় কোষবিদ্যার জনক। কিন্তু সে তো বলছি শুধু সে কোষটাকে দেখছে, কিন্তু সে কিন্তু বিস্তারিত বর্ণনা করে নাই। পরবর্তীতে বিস্তারিত বর্ণনা করছে কোন লোক, তার নাম হচ্ছে সোয়ানসন। এই নামটা মনে রাখতে হবে। সোয়ানসনকে বলা হয় আধুনিক কোষবিদ্যার জনক। তাহলে কি কি বললাম ভাইয়া, দুইটা কথা বলছি। যদি বলি শুধু কোষবিদ্যার জনককে, নাম দিবা রবার্ট হুক, ঠিক আছে, ওই যে যন্ত্রপাতির রক্ষক। আর যদি বলে আধুনিক কোষবিদ্যার জনককে, তাহলে তোমার উত্তর দিতে হবে সোয়ানসন। নামটা কি হবে, সোয়ানসন। ওকে, তাহলে এটা পারবা আশা করি। ওকে, এখান থেকে এইটুকু পড়বা, আর কিছু দরকার নেই আশা করি। নেক্সটে চলে যাও, নেক্সটে আসো। এবার আসো কোষ তত্ত্ব। কোষ তত্ত্ব হচ্ছে মানে কোষ সম্পর্কে কিছু ব্যক্তি আছে যারা কিছু হাইপোথিসিস দিছে, মানে তারা বলছে যে একটা কোষের ক্ষেত্রে এইটা 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 কথাগুলো সত্য। তাহলে এই যে কোষ সম্পর্কে তারা কিছু কথা বা কথা হাইপোথিসিস দিছে, এগুলোকে একসাথে বলা হয় কোষ তত্ত্ব। কোষ তত্ত্ব তিনজন বিজ্ঞানী দিছে, সাধারণত পরীক্ষায় আসে না, নামগুলো মনে রাখতে পারো, অ্যাডমিশন টেস্টে আসে। সেটা হচ্ছে স্নেইডেন, সোয়ান আর ভার্চু, এই তিনজন বিজ্ঞানী মিলে কোষ তত্ত্ব প্রদান করেন। তোমার এইচএসসি লেভেলে আমি কখনো আসতে দেখিনি, অ্যাডমিশন টেস্টে পড়তে হয়। সেই স্নেইডেন, সোয়ান এবং ভার্চু, এই তিনজন বিজ্ঞানী মিলে আবিষ্কার করছে হচ্ছে কোষ তত্ত্ব। কোষ তত্ত্বের মূল কথাগুলো আসলে খুবই সোজা। বলছে যে প্রত্যেকটা জীব কোষ দ্বারা গঠিত, প্রত্যেকটা জীবের গাঠনিক কার্যকরী এককের নাম কোষ, সকল কোষ পূর্বস্থিত কোষ থেকে সৃষ্ট। সিম্পল কথা, কিন্তু এই কথাগুলো তুমি আমিও কিন্তু বলতে পারি, কিন্তু আমরা কিন্তু বিজ্ঞানী হইতে পারলাম না, খুব আফসোস জীবনে, ঠিক আছে। কিন্তু ওনারা বলে ওনারা কোষ তত্ত্ব প্রদান করে ফেলছে, ঠিক আছে। তাহলে কি কি দেখো, জীব কোষ দিয়ে গঠিত হয়, কোষ হচ্ছে গাঠনিক এবং কার্যকরী একক, এবং সকল কোষ পূর্বস্থিত কোষ থেকে সৃষ্ট। এটা যেটা হয়, এটা রিটেনে আসে তোমাদের খ নাম্বারে, অনুধাবনমূলক কোয়েশ্চেনে আসে, কোষ তত্ত্ব বলতে কি বুঝো, তখন তোমাকে আনসার করতে হইতে পারে। তাহলে এইটুকু জাস্ট মনে রাখো, আর এখান থেকে দরকার নাই, এগুলো থেকে আর কোনো কিছু আসবে না। নেক্সটে চলে যাই, চলো এবার আসো। এই জায়গা থেকে আমরা কি পড়াশোনা করব, এখন আমরা পড়বো হচ্ছে কোষের প্রকারভেদ। কি পড়বো, কোষের প্রকারভেদ। প্রথমে আসো একটা একটা করে। প্রথম হচ্ছে কাজের ভিত্তিতে। কোষ দুই প্রকার, দেহকোষ, জনন কোষ। দেহকোষ, জনন কোষ, দুইটা সম্পর্কে ভাইয়া যেভাবে মাথায় রাখবো সেভাবে ঢুকাও। দেহকোষ মানে যেটা দেহ গঠনের সাথে জড়িত, উদ্ভিদের দেহ হইতে পারে, প্রাণীর দেহ হইতে পারে। দেহকোষ হচ্ছে দেহ গঠনের সাথে জড়িত। আর জনন কোষ যেটা হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু সৃষ্টির সাথে জড়িত, তাদেরকে আমরা বলি জনন কোষ। তাহলে মনে রাখবা, দেহকোষ আরেকটা হচ্ছে জনন কোষ। জনন কোষের ইংলিশ হচ্ছে গ্যামিট। কি নাম, গ্যামিট। আচ্ছা, এখন পার্থক্য কি কি মাথায় রাখবা, পার্থক্য মাথায় রাখবা। দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড, দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড মানে দুই প্রস্থ ক্রোমোজোম থাকে, আর জনন কোষ হচ্ছে হ্যাপ্লয়েড। জনন কোষ হচ্ছে কি, হ্যাপ্লয়েড। মানে যদি আমি ক্রোমোজোমের সংখ্যা দিয়ে বলি, তাহলে দেহকোষে ক্রোমোজোম থাকবে 46টা, আর তোমার হ্যাপ্লয়েড কোষ যেটা জনন কোষে ক্রোমোজোম থাকবে হচ্ছে 23টা। তাহলে 23টা 46টা, এটা একটা পার্থক্য গেল। তারপর দেহকোষে কি হয়, দেহকোষে হয় মাইটোসিস। বলো কি হয়, মাইটোসিস। আমরা কোষ বিভাজন পড়ছিলাম না ছোটবেলায় 9, 10-এ, মাইটোসিস হয়। আর জনন কোষে কি হয়, মিওসিস হয়। জনন কোষে হয় মিওসিস। আচ্ছা, দেহকোষকে বলা হয় ডিপ্লয়েড কোষ। কি কোষ বলা হয়, ডিপ্লয়েড কোষ।
আর জনন কোষকে বলা হয় হ্যাপ্লয়েড কোষ। ঠিক আছে, জনন কোষের এক্সাম্পল কি? শুধুমাত্র শুক্রাণু আর ডিম্বাণু। আর শুক্রাণু আর ডিম্বাণু ব্যতীত পৃথিবীর যে কোনো কোষ পরীক্ষায় আসলো, উত্তর কি দিয়ে আসবা? উত্তর দিয়ে আসবা দেহকোষ। শুক্রাণু ডিম্বাণু আসলে কি দিবা? দিবা হচ্ছে জনন কোষ। আর বাকি সব কিছু আসলে তুমি উত্তর দিয়ে আসবা কি? উত্তর দিয়ে আসবা দেহকোষ। ঠিক আছে, দেখি একটা কোয়েশ্চেন করো, আনসার করো তো দেখি। বলো জননাঙ্গ দেহকোষ নাকি জনন কোষ? তাড়াতাড়ি আনসার করো। জননাঙ্গ। বায়োস্টারের জন্য এগুলো পড়লে কমেন্ট পড়বে কিনা, মানে কমন পড়বে কিনা এটা জিজ্ঞেস করতেছে অনেকে। সবাইকে বলতে যাচ্ছি যা ভাইয়া পড়াচ্ছি তার থেকে কমেন্ট পড়বে, এর বাইরে কিচ্ছু আসবে না, ওইটুকুই ভালো করে মনোযোগ দিয়ে পড়ো। এই তো সবাই পারছে, দেখি কে কে পারছে। সাবিনা পারছে, সাজু পারছে, রাবেয়া, আজমান, সিদ্রাতুল, আফিয়া, সবাই পারছে মাশাআল্লাহ, সবাই অনেক ট্যালেন্টেড। জননাঙ্গ এটা কি? দেহের একটা অঙ্গ, তাহলে এটা কি রে? এটা দেহকোষ। ঠিক আছে, এটাকে আমরা জনন কোষ দিয়ে আসিস না। জনন কোষ শুধুমাত্র কি কি দিবা? জনন কোষ দিবা শুক্রাণু ডিম্বাণু, আর কিচ্ছু দিবা না। ঠিক আছে, ওকে, এটুকু পড়বা এখান থেকে। নেক্সটে চলে যাই। নেক্সটে আমরা যেটা পড়বো নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে। তো ভাইয়া যেটা বলি, এই গঠনের উপর ভিত্তি করে যে প্রকারভেদটা আছে তোমরা এখান থেকে পড়তে না। এটা আমি যেটা বলি সবসময় পড়তে, এটা একটা পার্থক্যের ছক আছে, এক পৃষ্ঠা উল্টাইলেই পাবা। এই ছকটা থেকে পড়তে, এই ছকটা যে পারে সে রিটেনের জন্য পারে, সে অবজেক্টিভের জন্য পারে, সে সবকিছুর জন্য পারে, তাইলে তাকে এইখান থেকে পড়তে হবে। ঠিক আছে, তো এইটা আমরা ভালো করে শিখবো এবং এটাকে শিখার একটা ছোট্ট ট্রিক্স আছে। দেখো, কোষকে গঠনের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আদি কোষ, একটা হচ্ছে প্রকৃত কোষ। আমি সহজে এভাবে মনে রাখি, আদি মানে পুরাতন আমলের গরিব কোষ, আর প্রকৃত মানে নতুন আমলের অ্যাডভান্স, সে হচ্ছে বড়লোক কোষ। তাহলে গরিবের সম্বল তিনটা জিনিস, বলো কি কি? খেতা বালিশ কম্বল। একটা ডায়লগ ছিল না এক সময়, যে বলতে মানুষ গরিবের সম্বল খেতা বালিশ কম্বল, তাহলে কয়টা সম্বল থাকে? তিনটা। ওরকম তুমি মনে রাখবা আদি কোষের সম্বল হচ্ছে তিনটা, ওর মাত্র তিনটা জিনিস আছে, আর কিছু নাই, আর কিচ্ছু নাই। ঠিক আছে, এখন দেখো একটা করে শিখাই ভাইয়া কি কি আছে। দেখো, একটা আছে ওর বৃত্তাকার ডিএনএ। কি আছে? বৃত্তাকার ডিএনএ। একটা আছে ওর রাইবোজোম, একটা আছে ওর রাইবোজোম, আরেকটা আছে ওর অপেরন। কি আছে? অপেরন। আর কিচ্ছু নাই। তাহলে তিনটা জিনিস আছে। আবারও বলতেছি ভাইয়া, গরিবের সম্বল, খেতা বালিশ কম্বল, আমাদের আদিকোষের সম্বল তিনটা জিনিস। তাহলে তিনটা জিনিস কি কি একবার বলে ফেলো। একটা বৃত্তাকার ডিএনএ থাকে, একটা হচ্ছে রাইবোজোম থাকে, এবং রাইবোজোমটা 70S, আর আরেকটা থাকে অপেরন। ঠিক আছে, সেম জিনিস। এখন প্রকৃত কোষে আসি। প্রকৃত কোষ তো বড় লোক, এর সবকিছু থাকে, এর সবকিছু থাকে, সকল কোষীয় অঙ্গাণু থাকে, এর ডিএনএও থাকে, এবং এর যে ডিএনএটা সেটা বৃত্তাকার না, সেটা হচ্ছে দ্বিসূত্রক। 19-এ পড়ছিলা দ্বিসূত্রক, যদি এখন আবার পড়বা আর কি, দ্বিসূত্রক ডিএনএ। আচ্ছা, এর রাইবোজোমও থাকে, রাইবোজোমটা 80S, ওর হচ্ছে 70S, ওর হচ্ছে 80S, আর ওর অপেরন থাকে না, অপেরন শুধুমাত্র আদি কোষের থাকে। বুঝছি ব্যাপারটা? তাহলে দেখো, এখন আমরা সবকিছু মিলাই চলো। তাহলে নিউক্লিয়াস, দেখো নিউক্লিয়াস অগঠিত নাই, আর এটা সুগঠিত আছে। তারপর দেখো এখানে, দেখো হিস্টোন প্রোটিন থাকে না, সত্যিকারের ক্রোমোজোম বলা যায় না, আবরণ বিশিষ্ট অঙ্গাণু থাকে না, সাইটোস্কেলিটন থাকে না, তার মানে ইন্ট্রন থাকে না। ঠিক আছে, তার মানে আমি সব কি বলতেছি রে? না 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 না, সব নেগেটিভ কথাবার্তা। শুধু ওই তিনটা জিনিস তার কাছে আছে, রাইবোজোম আছে, বৃত্তাকার ডিএনএ আছে, আরেকটা কি বলছিলাম ভাইয়া? আরেকটা হচ্ছে অপেরন আছে। এখন দেখো, বৃত্তাকার ডিএনএটা আবার ওর যেই জায়গাটাতে অবস্থান করে সেই জায়গাটাকে একটা স্পেশাল নাম দেওয়া হয়েছে, নাম দেওয়া হয়েছে নিউক্লিওয়েড। ওর তো নিউক্লিয়াস নাই, ওর কি আছে? নিউক্লিওয়েড। তাহলে এটা একটু পড়বা, যে ডিএনএ যে অঞ্চলে থাকে তাকে কি নামে ডাকা হয়? তাকে ডাকা হয় নিউক্লিওয়েড নামে। আচ্ছা, এবার লাস্টের তিনটাতে আসি, এটাও সোজা মনে রাখবা। আদি কোষ মানে কি বলছি? গরিব কোষ মানে কি বলছি? অনুন্নত কোষ। তাহলে সবকিছু অনুন্নত। তাহলে দেখো তো, মাইটোসিস আর অ্যামাইটোসিস, কে অনুন্নত? অ্যামাইটোসিস। সমাজ শোষণ আর অবাধ শোষণ, কে অনুন্নত? অবাধ শোষণ। দেখো এটাই লিখছে, তাহলে অ্যামাইটোসিস হয়, অবাধ শোষণ হয়। দেখছো? তাহলে হয়ে গেল কাহিনী। তাহলে এই পুরো ছকটা সবার মুখস্থ হয়েছে কিনা হয়নি এবার বলো তো দেখি। দেখি সবাই কমেন্ট করো, মুখস্থ হয়েছে নাকি হয়নি?
একজন কমেন্ট করছে আদিব বলছে যে স্পোর হ্যাপ্লয়েড। হ্যাঁ, স্পোর হ্যাপ্লয়েড, কিন্তু স্পোর অনেক সময় ডিপ্লয়েড হতে পারে, কিছু ব্যতিক্রম আছে, তবে ইউজুয়ালি হ্যাপ্লয়েড। ওকে ডান, সবার মুখস্থ হয়ে গেছে। ওকে, তাহলে এটা পারবো আশা করি। ওকে, তাহলে আমরা নেক্সটে চলে যাই। চলো, তাহলে যেটা বলতেছিলাম, এখন দেখো এইটা বাদে তোমার ওই ভেতরের লাইনগুলো থেকে তোমার কোনটুকু পড়া দরকার সেটা একটু ভাইয়া দাগাই দিচ্ছি। দেখো এখানে আদিকোষের এক্সাম্পলগুলো আছে, এটা তোমাকে পড়তে হবে, এটা ওখানে দেওয়া নাই, দাগাও। আদিকোষের এক্সাম্পল হচ্ছে মাইকোপ্লাজমা, ব্যাকটেরিয়া, আরেকটা হচ্ছে এই যে সায়ানোব্যাকটেরিয়া। তাই দাগাও, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা। ঠিক আছে, এরা হচ্ছে এরা হচ্ছে সব আদিকোষী, আর বাদ বাকি যত আছে সব হচ্ছে প্রকৃত কোষ। এখানে মনে রাখবা মনেরা রাজ্যের সবাই হচ্ছে আদিকোষী, মনেরা রাজ্যের সবাই হচ্ছে আদিকোষী। ঠিক আছে, ওকে ডান। এটা শুধু এখান থেকে এক্সট্রা, বাকিগুলা তো ভাইয়া সবই পড়াই দিলাম, বাকিগুলা দেখলেই পারবা, এখন শুধু এটা এক্সট্রা ছিল, এটা পড়ে ফেলবা। ওকে ডান। এখান থেকেও একই কথাবার্তা, শুধু কোথায় পাওয়া যায় সেটা পড়তে পারো চাইলে, এই যে এখানে দেওয়া আছে দেখো। বাকি সবাই আর কি, শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম সবই প্রকৃত কোষ, সবই প্রকৃত কোষ। শুধু ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া আর হচ্ছে বাদ দিয়ে, মাইকোপ্লাজমা বাদ দিয়ে। ঠিক আছে, ওকে ডান, এটাও পড়া শেষ আমাদের। আমরা নেক্সটে চলে যাই। চলো, নেক্সটে হচ্ছে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ, দুই ভাগে ভাগ করা যায়। উদ্ভিদের গায়ের মধ্যেও কোষ থাকে, প্রাণী কোষও কোষ থাকে। এইটাকে আমি যেভাবে মুখস্থ রাখতে বলি বা যেভাবে পড়তে বলি, সেটা কি কাহিনী আমি বলি, সেটা তুমি শুধু একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে অনন্য বৈশিষ্ট্য। কি মনে রাখবা বলছি? অনন্য বৈশিষ্ট্য। যেমন ভাইয়া বললাম যে ভাইয়া অনন্য, এখন কি অনন্য? ধরো এই হুডিটা ভাইয়ার আছে, আর কারো কাছে নাই পৃথিবীতে। ঠিক আছে, আচ্ছা যদিও অনেকের কাছে আছে, ধরে নিলাম যে হুডিটা ভাইয়ার কাছে আছে আর কারো কাছে নাই, তাহলে এটা ভাইয়ার অনন্য বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে এটা কি তনিম ভাইয়ার অনন্য বৈশিষ্ট্য। এরকম উদ্ভিদ কোষের কিছু অনন্য বৈশিষ্ট্য আছে যেগুলো শুধু উদ্ভিদ কোষের কাছে থাকে, প্রাণী কোষের কাছে থাকে না। আবার প্রাণী কোষের কিছু অনন্য বৈশিষ্ট্য আছে যেটা শুধু প্রাণী কোষের কাছে থাকে, উদ্ভিদ কোষের কাছে থাকে না। তুমি শুধু সেগুলা মনে রাখবা, এর বাইরে তোমার কিচ্ছু জানা দরকার নেই, এইটুকু শুধু তুমি মনে রাখবা। তা চলো, উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য 3টা আমি দাগাই দিচ্ছি, দাগাও। উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য 1 নাম্বার নাম হচ্ছে কোষ প্রাচীর, কোষ গহ্বর। 3 নাম্বার ক্লোরোপ্লাস্ট। কি কি বলছি ভাইয়া? 3টা কথা বলছি, কোষ প্রাচীর, কোষ গহ্বর, ক্লোরোপ্লাস্ট। এই 3টা উদ্ভিদ কোষে থাকে, কিন্তু প্রাণী কোষে থাকে না। ওকে, এই 3টাকে কি বলবো? অনন্য বৈশিষ্ট্য। এই 3টা মুখস্থ থাকবে। প্রাণী কোষে চলো, প্রাণী কোষের অনন্য বৈশিষ্ট্য একটাই, সেন্ট্রোজোম। কি নাম? সেন্ট্রোজোম। নামটা মনে রাখবো কি? সেন্ট্রোজোম। ঠিক আছে, কিন্তু প্রাণী কোষে কোনো ক্লোরোপ্লাস্ট থাকবে না, প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকবে না, প্রাণী কোষে কোনো কোষ গহ্বর থাকবে না। এগুলোই কিন্তু লেখা আছে, কিন্তু আমি একই জিনিস যেটা রিপিট হয় সেটা আমি দাগাই না। আমি যে জিনিসটা একবার বলছি সেটাই তো মনে রাখলে তোমার হচ্ছে, তুমি 2বার কেন কষ্ট করে দাগাবা? এই জন্য আমি দাগাচ্ছি না। তাহলে যেটা বললাম, কোষে সেন্ট্রোজোম থাকে, এটা হচ্ছে ওর অনন্য বৈশিষ্ট্য। ঠিক আছে, আর আরেকটা জিনিস মাথায় রাখবা, উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্যকে বলা হয় শ্বেতসার, আর প্রাণী কোষের সঞ্চিত খাদ্যকে বলা হয় চর্বি এবং গ্লাইকোজেন। প্রাণী কোষের সঞ্চিত খাদ্যের নাম কি? চর্বি এবং গ্লাইকোজেন। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটার নাম হচ্ছে শ্বেতসার। ঠিক আছে, দ্যাটস ইট। এইটুকু সুন্দর এখান থেকে মনে রাখবা, আর কিছু লাগবে না। চলে যাই হচ্ছে স্টেম সেল, একটুখানি পড়াই দিই ভাইয়া। স্টেম সেল কি জিনিস? স্টেম সেল মানে হচ্ছে সুপার ন্যাচারাল পাওয়ারফুল সেল। সহজ বাংলা কথায়, যেই কোষ থেকে যে কোনো কোষ তৈরি করা সম্ভব তাহাই স্টেম সেল। কি বলছি? যেই কোষ থেকে যে কোনো কোষ তৈরি করা সম্ভব তাকেই স্টেম সেল বলে। তুমি চিন্তা করো তো, আমি যখন জন্ম হয়েছিলাম তখন কি হয়েছিল? একটা শুক্রাণু একটা ডিম্বাণুর মিলন হয়েছে, প্রথম যে কোষটা তৈরি হয়েছে তার নাম ছিল জাইগোট। সেটা কি একটা কোষ ছিল না? সে একটা কোষ থেকে 2টা হইলো, 2টা থেকে 4টা হইলো, 4টা থেকে 8টা হইলো, 8টা থেকে পুরা মানুষটা তৈরি হইলো, এই সব অঙ্গগুলা তৈরি হইলো। তাহলে যেই কোষটা, এই একটা কোষ থেকে যেহেতু সব কিছু তৈরি হয়েছে, এই কোষটাকে বলা হয় স্টেম সেল। বুঝছো? স্টেম সেল কথাটা পুরাতন নাম ছিল, এখন এটাকে আরো অনেক নামে ডাকা হয়। তাহলে দেখাও, জাইগোট এবং ভ্রূণের প্রাথমিক কোষগুলোকে 19 শতকে নাম দেওয়া হয়েছিল স্টেম সেল। তাহলে এই নামটা দেখাবা। ঠিক আছে, তার মানে স্টেম সেল হচ্ছে ওই যে জাইগোট বা ভ্রূণের কোষ, যেটা থেকে সবকিছু তৈরি হওয়া সম্ভব। ওকে, এরপর চলে যাই নেক্সট।
স্টেম সেলের পাওয়ারটা কি? স্টেম সেল বারবার বিভাজিত হইতে পারে, বারবার রেপ্লিকেট হইতে পারে এবং এটা থেকে যে কোনো কিছু তৈরি করা যায়, যে কোনো অঙ্গ তৈরি করা যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলো মানে যেটা হচ্ছে এগুলার কেন এই জিনিসটা নতুন করে অ্যাড করা হয়েছে বইতে, কারণ বর্তমানে স্টেম সেল কালচার নামক একটা নতুন জিনিস স্টার্ট হয়েছে। দেখবা যে কৃত্রিম গরুর মাংস, কৃত্রিম মুরগির মাংস এগুলো তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং কৃত্রিম মানুষও তৈরি করার চেষ্টা করা হয়েছিল আগে, সেটা 19 শতকের দিকে হয়েছিল। ওই যে ক্লোন বলে আর কি, যে ধরো আমার মতো দেখতে আরেকটা তনিম ভাইয়া বানাবে, তো একটা মেশিনের মাধ্যমে আমার থেকে একটু টিস্যু নিয়ে ওইটা থেকে নাকি তারা পুরো মানুষ বানাবে, এরকম একটা গবেষণা করতেছিল। পরে এটাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কারণ তুমি চিন্তা করো, তুমি যদি এরকম একটা মানুষ তৈরি করার চেষ্টা করো, এটা কি ঈশ্বরের সাথে তোমার কি হইলো? তোমার আল্লাহর সাথে কি প্রতারণা হইলো না? তো মানুষ যখন এই জিনিস করতে চেষ্টা করবে তখনই পৃথিবী ধ্বংস নেমে আসবে। তো এরপরে এই জিনিসটাকে ব্যান করে দেওয়া হয়েছিল, ইউকেতে এটা ট্রাই করা হয়েছিল। এগুলো দরকার নেই। তাহলে এগুলোর কথা বলছে যে এই যে দেখো এখন বলছে যে মানুষের খাবার জন্য মাংসপিণ্ড তৈরি করা হচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ল্যাবরেটরিতে মুরগির মাংস বাজারজাতকরণের অনুমতি দিছে। এখন যুক্তরাষ্ট্রের বাজারে যত মুরগির মাংস পাওয়া যায় তার ম্যাক্সিমামই ওরা এইভাবে করে স্টেম সেল কালচারের মাধ্যমে তৈরি করে। ঠিক আছে, যাক এগুলো দরকার নেই আমাদের, এগুলো তেমন একটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। ঠিক আছে, ওকে, তারপর চলে আসো, আমরা পড়বো হচ্ছে কোষ পরিমাপের বিভিন্ন একক। ঠিক আছে, একটু নিঃশ্বাস নেই। এই পর্যন্ত সবকিছু যদি ক্লিয়ার হয় তাহলে ভাইকে একটু কমেন্ট করে জানো ভাইয়া ক্লিয়ার। কোনো কোয়েশ্চেন থাকলে এখন করো, ভাই আনসার করি। ওকে, কোনো কোয়েশ্চেন নাই নাকি? ওকে, কোয়েশ্চেন না থাকলে তাহলে শুরু করি। হ্যাঁ, আবার হ্যাঁ, যেহেতু চ্যাপ্টারটা অনেক বড়, তোমাদের বেশি সময় নিব না ভাইয়া, ইম্পর্টেন্ট জিনিসগুলো তাড়াতাড়ি করে পড়াই দিই। চলো এখান থেকে আসো। এখানে মানে বলছে যে কোষের বিভিন্ন একক যেটা দিয়ে কোষ মাপা হয়, সেন্টিমিটার, মিলিমিটার, মাইক্রোমিটার, ন্যানোমিটার, এগুলো তোমরা ছোটবেলায় পড়ছো, এগুলো নিয়ে কথাবার্তা বলবো না ভাইয়া। যেটা তোমাকে পড়াবো সেটা হচ্ছে এই পৃষ্ঠায় আসো পাবা, সেটা হচ্ছে কোষের আয়তনের ভিত্তি করে ওই যে জিনিসটা বলছিলাম, আমরা কিন্তু আগে পড়ছিলাম দুটো জিনিস। একটা হচ্ছে সবচাইতে বৃহত্তম কোষ, নাম কি? উট পাখির ডিম। আরেকটা পড়ছিলাম মানুষের দেহে সবচাইতে বৃহত্তম কোষ, মানুষের মোটর নিউরন। এই দুটো জিনিস কিন্তু ভাই অলরেডি পড়াইছি। এখানে সবচাইতে ক্ষুদ্রতম কোষের নাম আছে, সেগুলো আমরা একটু শিখবো। চলো প্রথমটা আসো, সবচাইতে ক্ষুদ্রতম কোষ বা ছোট কোষের নাম হচ্ছে মাইকোপ্লাজমা গালিসেপ্টিকাম। মাইকোপ্লাজমা গালিসেপ্টিকাম। এখন এইটা মনে রাখা আসলে খুব কঠিন, এটা মনে রাখা কি খুব কঠিন না? মাইকোপ্লাজমা, আবার গালি, আবার সেপ্টিকাম, ওরে বাপরে, এত কিছু মনে থাকে না। আমি সহজ করে মনে রাখতাম মাইকোপ্লাজমা গালি। ঠিক আছে, আমি ভাবে মনে রাখতাম যে কেউ যদি কাউকে গালি দেয় তাহলে সে নিজে কি হয়ে গেল? সে ছোট হয়ে গেল, সে মানুষের কাছে কি হয়ে গেল? ছোট হয়ে গেল। এই জন্য মনে রাখবা সবচেয়ে ছোট কোষ মাইকোপ্লাজমা গালি, গালি দিলে ছোট হয়ে যাবা, এই জন্য গালি সেপ্টিকাম, এটা হচ্ছে সবচেয়ে ছোট কোষ, এটা সহজ করে মনে রাখবা। আর সবচেয়ে বড় কোষের নাম হচ্ছে উট পাখির ডিম। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার আসো, এক কোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষের নাম কি? সবচেয়ে বড় উদ্ভিদ কোষের নাম হচ্ছে অ্যাসিটাবুলারিয়া। নাম কি? অ্যাসিটাবুলারিয়া। আর বহুকোষী উদ্ভিদের মধ্যে হচ্ছে র্যামি, নাম হচ্ছে র্যামি। তাহলে এককোষী উদ্ভিদের মধ্যে সবচাইতে ছোট কোষের নাম হচ্ছে কি? সবচেয়ে ছোট কোষের নাম হচ্ছে অ্যাসিটাবুলারিয়া। অ্যাসিটাবুলারিয়া কিভাবে মনে রাখতে পারো? তুমি মনে রাখতে পারো আমাদের হাড্ডি চ্যাপ্টার যখন তোমরা ইনশাল্লাহ পড়বা, আমাদের পায়ের এখানে একটা গর্ত থাকে, ছিদ্র, ফুটা, ওই ফুটাটার নাম হচ্ছে অ্যাসিটাবুলাম। তখন তোমার এই জিনিসটা আরো ভালো মনে থাকবে। তাহলে অ্যাসিটাবুলারিয়া, অ্যাসিটাবুলাম মনে থাকবে। আচ্ছা, নিচের দিকে আসো, মানুষ দেহে সবচাইতে লম্বা কোষের নাম মনে রাখবা, মোটর নিউরন। নাম কি? মোটর নিউরন। আর মানব দেহের সবচেয়ে ক্ষুদ্রতম কোষের নাম হচ্ছে অনুচক্রিকা। অনুচক্রিকা মানে কি? প্লেটলেট। মানব দেহের সবচেয়ে ক্ষুদ্র কোষের নাম কি? অনুচক্রিকা। ঠিক আছে, এইটুকু এখান থেকে পড়তে হবে। তাহলে আরেকবার বলি, ভাইয়ের সাথে সাথে মুখস্থ করো। সবচাইতে ছোট কোষ মাইকোপ্লাজমা গালি, গালি দিলে মানুষ ছোট হয়ে যায়। 2 নাম্বার সবচাইতে বড় কোষ উট পাখির ডিম। 3 নাম্বার সবচাইতে ছোট এককোষী উদ্ভিদ কোষ, নাম হচ্ছে অ্যাসিটাবুলারিয়া। সবচাইতে বহুকোষী যদি বলে তাহলে র্যামি। আর সবচাইতে ছোট বড় কোষ মানব দেহে তাহলে হচ্ছে নিউরন, মোটর নিউরন। আর সবচাইতে ছোট কোষ বলে প্লেটলেট। ওকে ওকে, এইটুকু পারবা। তাহলে আমরা চলে যাই নেক্সটে।
ওকে, এবার একটা স্পট এক্সাম। স্পট এক্সাম গুলো খুব দ্রুত র্যাপিড উত্তর করবা। আমি জানি তোমরা অনেক এক্সিলেন্ট, তোমরা 1 সেকেন্ড সময় নিবে না, তাড়াতাড়ি করে উত্তর করো। ল্যাটিন সেলুলার শব্দের অর্থ কি? তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমরা দেরি করবো না। হ্যাঁ, সবার আগে উত্তর করছে কে? উত্তর করছে খুশি। খুশি উত্তর বলছে। হ্যাঁ, প্যাচ লাগাইছো। প্রকোষ্ঠ নাকি ক্ষুদ্র প্রকোষ্ঠ, তাই তো? কেউ বলতেছে সি, কেউ বলতেছে এ। চলো তাহলে তোমাদেরকে একটু দেখাই আনি, তোমাদের কনফিউশনটা দূর করে আনি। চলো এই যে আসো, শুরুতেই দেখাই দিই ভাইয়া, তাহলে তোমাদের আর কনফিউশনটা থাকবে না। ভাই ইচ্ছা করে এটা প্রকোষ্ঠ ক্ষুদ্র প্রকোষ্ঠ দুইটাই রাখছি, ঠিক আছে? সেলুলা শব্দের অর্থ ক্ষুদ্র প্রকোষ্ঠ, শব্দের অর্থ ক্ষুদ্র প্রকোষ্ঠ, ঠিক আছে? তাহলে এটা ভুল করিও না, ঠিক আছে? তাহলে প্রকোষ্ঠ ক্ষুদ্র প্রকোষ্ঠ থাকলে কি দিবা? দিবা হচ্ছে ক্ষুদ্র প্রকোষ্ঠ। ওকে, এরপরটা আনসার করো। আধুনিক কোষবিদ্যার জনক কে? ফাস্ট ফাস্ট ফাস্ট, দ্রুত, টাইম বেশি নিব না। হ্যাঁ, এটার উত্তর কি? কোষবিদ্যার জনককে রবার্ট হুক, সোয়ানসন, ডি রবার্টিস, সোয়ান। হ্যাঁ, জেরিন মালিহা উত্তর দিছে ডি, সাদিয়া উত্তর দিছে ডি, আদিব উত্তর দিছে ডি, সুমাই উত্তর দিছে ডি। কারেক্ট আনসার, উত্তর হচ্ছে সোয়ানসন। যদি শুধু লিখতাম কোষবিদ্যার জনককে তাহলে হয়তো হুক, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো আশা করি। নেক্সটে চলে আসি। কোষ ও উদ্ভিদ কোষের গঠন আমরা এখন পড়াশোনা শুরু করতেছি। উদ্ভিদ কোষের গঠন পড়তে হলে এই জায়গাটা থেকে আমি কি কি পড়বো দেখো। প্রথমত কোষকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সজীব বস্তু, একটা হচ্ছে নির্জীব বস্তু। তাহলে প্রথম জিনিস, একটা হচ্ছে যেটা জীবন আছে সেটা হচ্ছে সজীব, তাকে বলা হবে প্রোটোপ্লাজম। আর একটা হচ্ছে জড় বস্তু। এখন জড় বস্তুর মধ্যে একটা হচ্ছে কোষ প্রাচীর। এই জিনিসটা শুধু কার থাকবে? উদ্ভিদ কোষের থাকবে, প্রাণী কোষের থাকবে না। এই জিনিসটা কার থাকবে? শুধু উদ্ভিদ কোষের থাকবে, প্রাণী কোষের থাকবে না। আরেকটা হচ্ছে কোষীয় নির্জীব বস্তু। কোষীয় নির্জীব বস্তু, নির্জীব বস্তু কি কি? সঞ্চিত পদার্থ, মানে যা যা খাই, যেটা সঞ্চয় করি, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। মুখস্থ করার কিছু নেই, নিঃসৃত পদার্থ মুখস্থ করতে হবে। এটা মনে রাখার জন্য তোমরা পাশে লেখো হর প্যান। কি লিখবা? হর প্যান। ভাইয়া যেভাবে লিখছি লেখো। হর দিয়ে হরমোন, পি দিয়ে পিগমেন্ট, ই দিয়ে এনজাইম, এন দিয়ে নেকটার। পড়া শেষ। হর প্যান। তাহলে নিঃসৃত বস্তু 4টা, হর প্যান, হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার। আর লাগবে না। বজ্র পদার্থ 4টা মুখস্থ করবা, রেজিন, ট্যানিন, গাম, ল্যাটেক্স। রেজিন, ট্যানিন, গাম, ল্যাটেক্স, ঠিক আছে? আর কিচ্ছু দরকার নেই। এবার আসো সজীব বস্তু। এটাকে 3 ভাগে ভাগ করা যায়, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। এই কোষ ঝিল্লিতে প্যাচ লাগায়ও না। কোষ ঝিল্লি প্রাণী কোষেও থাকে, কোষ ঝিল্লি উদ্ভিদ কোষেও থাকে। আবারও বলতেছি, কোষ প্রাচীর শুধু উদ্ভিদ কোষে থাকে, কিন্তু কোষ ঝিল্লি দুইটাতেই থাকে, তো এটা প্যাচ লাগানো যাবে না। ওকে, এরপর হচ্ছে সাইটোপ্লাজম। এটা হচ্ছে সাইটোমাত্রিকা এবং সাইটোপ্লাজমীয় অঙ্গাণুতে ভাগ করা যায়। এখন যেটা তোমাকে পড়তে হবে, দেখো কিছু অঙ্গাণু ঝিল্লিবদ্ধ, কিছু অঙ্গাণু ঝিল্লিবিহীন। তোমার একটা এমসিকিউ আসবে, নিচের কোনটি ঝিল্লিবিহীন অঙ্গাণু, অথবা নিচের কোনটি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। ঠিক আছে? ঝিল্লিবদ্ধ মানে কি? যেটা মেমব্রেন বা পর্দা দিয়ে ঢাকা, সেটা হচ্ছে ঝিল্লিবদ্ধ। ঝিল্লি মানে পর্দা, আর যেটা পর্দা ছাড়া সেটা হচ্ছে ঝিল্লিবিহীন। তো দেখো আমরা ঝিল্লিবিহীনটা মুখস্থ করব, কারণ এটা কম। ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো মনে রাখার জন্য পাশে একটা টেকনিক লেখো, সাইডে লেখো মিস্টার প্রিয়াঙ্কা চোপড়া। সরি, লিখবা কি মিস্টার পিসি, মিস্টার প্রিয়াঙ্কা চোপড়া। হ্যাঁ, মিস্টার প্রিয়াঙ্কা চোপড়া বা পিসি। মিস্টার পিসি দিয়ে কি কি মনে রাখবো? এম দিয়ে দেখো মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, সাথে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট একসাথে মনে রাখবা। আর দিয়ে রাইবোজোম, পি দিয়ে প্রোটিওজোম, সি দিয়ে সেন্ট্রিওল। তাহলে মনে রাখবা কি? মিস্টার প্রিয়াঙ্কা চোপড়া, মিস্টার পিসি, মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, রাইবোজোম, সেন্ট্রিওল আর প্রোটিওজোম। ঠিক আছে? তাহলে আশা করি এটা পারবা। ঠিক আছে, তাহলে এইটা মনে রাখতে পারবা আশা করি। ঠিক আছে? তাহলে এটা হলো ঝিল্লিবিহীন। এগুলো বাদ দিয়ে যে কোনো অঙ্গাণু আসলে উত্তর দিবা কি? ঝিল্লিবদ্ধ। যদি বললাম রাইবোজোম ঝিল্লিবদ্ধ, মাইটোকন্ড্রিয়া ঝিল্লিবদ্ধ, ক্লোরোপ্লাস্ট ঝিল্লিবদ্ধ, শুধুমাত্র এইগুলো। ঠিক আছে? তাহলে এগুলো আসলে তুমি কি পরীক্ষায় দিবা? পরীক্ষা দিবা হচ্ছে ঝিল্লিবিহীন। ঠিক আছে? পারবা। এবার আসলে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের 4টা অংশ থাকে, শুধু নাম পড়বা।
এনভেলাপ, প্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিয়ার রেটিকুলাম। আর কিছু এখান থেকে আমাদের দরকার নেই, ঠিক আছে। নেক্সটে চলে যাই, তাহলে এখান থেকে এইটুকু সুন্দর করে পড়তে হবে। ওকে, চলো নেক্সট এখন আমরা পড়া শুরু করব। একটা একটা করে অঙ্কানুতে ঢুকবো, যতটুকু দরকার ততটুকু বলবো এবং অতটুকুই সুন্দর করে বোঝার চেষ্টা করবা, বেশি বেশি দরকার নেই। চলে আসো কোষ প্রাচীর। প্রথম কথা যেটা বলছিলাম যে রবার্ট হুক যে কোষ দেখছিল, সে কিন্তু আসলে কোষ দেখে নাই, সে যে জিনিসটা দেখছিল সেটা ছিল কোষ প্রাচীর। তাহলে এটার আবিষ্কারকের নাম কি? আবিষ্কারকের নাম হচ্ছে রবার্ট হুক। এরপর দাগাও, কোষ প্রাচীর উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য বা অনন্য বৈশিষ্ট্য। দাগাও, কোষ প্রাচীরের গঠন রিটেনে আসে, তোমাদের রিটেনে আসে, ভৌত গঠন, এটা রিটেনে গ নাম্বারের জন্য আসে। তাহলে এটা ভালো করে শিখবা রিটেনের জন্য। দেখো এটাকে আমি সহজ করে বলবো যে এটাকে তিনটা ভাগে ভাগ করা হয়। তুমি শুধু সহজ করে ভাইয়া যেভাবে শিখাই সেভাবে মাথায় রাখো। তিনটা ভাগে ভাগ করা হয় কোষ প্রাচীরটাকে, গঠনটাকে। এই চিত্রটার দিকে তাকাও, এই চিত্রটা পরীক্ষায় আঁকবা। দেখো এটা হচ্ছে মাঝখানে যেটা দেখতে পাইতেছো এইটা, এটার নাম হচ্ছে মধ্য পর্দা। এটার নাম কি? মধ্য পর্দা। মধ্য পর্দার উপরে আরেকটা পর্দা থাকে, এই যে দেখো এইটা, এইটা এই সরি এইটা, এই যে দেখাচ্ছি ভাইয়া, এই যে এটা দেখছো, এইটার নাম হচ্ছে প্রাথমিক প্রাচীর। এটার নাম কি? প্রাথমিক প্রাচীর। আর প্রাথমিক প্রাচীরের উপর আরো মোটা আরেকটা লেয়ার থাকে, দেখো অনেক বড়, এটার নাম হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। তাহলে মনে রাখবা যে কি মনে রাখবা তুমি মনে রাখবা কোষ প্রাচীর তিনটা লেয়ার দিয়ে গঠিত হয়, তিনটা স্তর। সবচাইতে মাঝখানে যেটা থাকে সেটাকে বলবো মধ্য পর্দা, দুই পাশে থাকে প্রাথমিক প্রাচীর, তারপর দুই পাশে থাকে হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। এখানে দেখাই যাচ্ছে সবচাইতে মোটা কোনটা? সেকেন্ডারি প্রাচীর। আর মধ্য পর্দা হচ্ছে সবচাইতে পাতলা, তারপর হচ্ছে প্রাথমিক প্রাচীর। এখন আছে যেটা পড়তে হবে যে কোনটা কি দিয়ে গঠিত হয়, চলো এটা শিখাই দিই ভাইয়া। মনে রাখবা যে মধ্য হচ্ছে এফ আর পি দিয়ে তৈরি হয়। কি কি? এফ আর পি, সাথে লিখছি আকাম। আকামের অর্থটা একটু পরে বুঝতে পারবা। এফ দিয়ে যে শব্দটা পড়তে হয় সেটার নাম হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট। কি বলছি? ফ্র্যাগমোপ্লাস্ট। ফ্র্যাগমোপ্লাস্ট দেখাই দিচ্ছি ভাইয়া, শব্দটা এইটুকু হবে, ফ্র্যাগমোপ্লাস্ট। ঠিক আছে, তাহলে এফ পি দিয়ে হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট, আর একটা হচ্ছে পেকটিক অ্যাসিড। বলো কি কি বলছি? ফ্র্যাগমোপ্লাস্ট আর পেকটিক অ্যাসিড। এই যে এখানে আসো ভাইয়া, দাগাই দিচ্ছে, এই যে সেটা হচ্ছে সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট আর গলজি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকলস বা পেকটিক অ্যাসিড। এই দুটো জিনিস দিয়ে তৈরি হয় হচ্ছে মধ্য পর্দা। এখন আকাম মানে কি জিনিস বুঝাইতেছি? আকাম মানে হচ্ছে এখানে লবণ থাকে, বুঝছো? দুইটা লবণ থাকে, একটা ক্যালসিয়াম পেকটেট লবণ আর একটা হচ্ছে ম্যাগনেসিয়াম পেকটেট লবণ। তো মনে রাখছি যে অদ্রবণীয় ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পেকটেট, এটাকে মনে রাখার জন্য আকাম দিয়ে মনে রাখছি। তাহলে অ দিয়ে হচ্ছে অদ্রবণীয়, কতে ক্যালসিয়াম, মতে ম্যাগনেসিয়াম পেকটেট লবণ থাকে, শেষ। এইটুকু মনে রাখতে পারো। তাহলে এখান থেকে মধ্য পর্দা পড়া শেষ। চলে আসো কোনটা পড়বে এবার? এবার পড়বো হচ্ছে প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর তিনটা জিনিস দিয়ে তৈরি হয়, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। বলো কি কি বলছি? সেলুলোজ, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। তিনটা জিনিস, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। আর যেটা সেকেন্ডারি প্রাচীর সেটা দুটো জিনিস দিয়ে তৈরি হয়, সেলুলোজ আর লিগনিন। এল দিয়ে কি? লিগনিন, লিগনিন। ঠিক আছে, তোমার এমসিকিউর জন্য এইটুকুই ইনাফ। এই তিনটা থেকে কোশ্চেন আসবে। এই তিনটা কথা যে ভাইয়া বললাম এখান থেকে কোশ্চেন আসবে পরীক্ষায়। তাহলে আবারও বলতেছি, মধ্যপর্দা কি কি দিয়ে তৈরি হয়? ফ্র্যাগমোপ্লাস্ট, পেকটিন অ্যাসিড বা পেকটিন। দুই নম্বরে কি বলছি? প্রাথমিক প্রাচীর, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। তিন নম্বরে বলছি কি? সেকেন্ডারি প্রাচীর, সেলুলোজ আর লিগনিন। দেখো এটার পুরুত্ব কত? 1 থেকে 3 মাইক্রোমিটার। এটার পুরুত্ব কত? 5 থেকে 10 মাইক্রোমিটার। তাহলে এই দুটো জিনিস তোমাকে পড়তে হবে। ওকে, আচ্ছা দেখো একটু ভাইয়া বই থেকে দাগাই দিচ্ছি কোনটা কোথায় আছে। আচ্ছা এইটুকু পর্যন্ত ভাইয়া দাগাইছি, এখানে আসো। এই যে দেখো ভাইয়া সুন্দর করে দাগাই দিচ্ছি, দাগাও প্রাথমিক প্রাচীর, তারপর এটা দাগাও সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। তারপর আসো পুরুত্বটা দাগাও, তারপর আসো নিচের দিকে, এখানে পাবা সেলুলোজ আর লিগনিন। এটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর, এটা হচ্ছে 5 থেকে 10। যেভাবে ভাইয়া দাগাইছি এগুলো ভালো করে পড়বা, ঠিক আছে? আর কিছু কিছু আছে রেয়ার, সেগুলোর মধ্যে কি থাকতে পারে? যে সেকেন্ডারির উপরে আরেকটা লেয়ার থাকে, ওটাকে বলা হয় টারশিয়ারি প্রাচীর। এটা কোথায় পাওয়া যায়? যে পাতা, ফল, কর্টেক্স, এগুলোতে শুধুমাত্র প্রাথমিক প্রাচীর থাকে, এটা মনে রাখতে পারো। টারশিয়ারি প্রাচীরের এক্সাম্পল তেমন একটা দেওয়া নেই, দরকার নেই, পড়া দরকার নেই।
তারপর এটা দেখো কূপ এলাকা। কূপ এলাকা বলা হয় প্রাচীরের সবচাইতে পাতলা এলাকা। এই কোশ্চেনটা পরীক্ষায় আসে, প্রাচীরের সবচাইতে পাতলা এলাকার নাম কি? কূপ এলাকা। ওকে, এখান থেকে আর দরকার নাই। এবার আমরা যেটা পড়বো, এই যে অদ্রবণীয় ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম প্যাকটেট লবণ, যেটা তোমাকে বুঝাইতেছিলাম ভাইয়া। এখন যেটা পড়বো সেটা হচ্ছে সূক্ষ্ম গঠন। সূক্ষ্ম গঠনটা পড়তে হলে তোমাকে আগে আরো কিছু জিনিস জানতে হবে। রাসায়নিক গঠনের এখানে অবজেক্টিভগুলোতে আসো। এখান থেকে একটা এক্সট্রা অবজেক্টিভ দেখাবা, জাইলোগ্লুকান। এটা ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। এই কোশ্চেনটা পরীক্ষা আসবে, জাইলোগ্লুকান ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে এটা একটা এক্সট্রা অবজেক্টিভ। আর বাকি যেগুলো আছে এগুলো ভাইয়া পড়াই ফেলছি, এই জন্য আর বলতেছি না। এগুলো দাগাইছি, যে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন বা যা যা কথা বললাম ওগুলো আছে, পড়ছি আমরা। ঠিক আছে, তাহলে শুধু জাইলোগ্লুকানটা দাগাও। এবার আসে এখানে সূক্ষ্ম গঠন। সূক্ষ্ম গঠন পড়ার জন্য তোমরা এই যে ভাইয়া যেভাবে লিখছি এই জিনিসটা তোমরা লিখে ফেলো। লেখো সি সিসি মাই মাইক্রো ম্যাক্রো। কি বলছি? সি সিসি মাই মাইক্রো ম্যাক্রো। ঠিক আছে, এটা দিয়ে কি বুঝাচ্ছি ভাই একটু বলে দিচ্ছি। সি দিয়ে বুঝাচ্ছি সেলুলোজ, এটা হচ্ছে সেলুলোজ চেইন। এটা হচ্ছে মাইসেলি, এটার নামটা মনে রাখবো ভালো করে, মাইসেলি, মাইসেলি। এটা হচ্ছে মাইক্রোফাইব্রিল, ম্যাক্রোফাইব্রিল। ঠিক আছে, দেখো কাহিনীটা কি হয়, 1 থেকে 3000 সেলুলোজ মিলে তৈরি করে একটা সেলুলোজ চেইন। 100টা সেলুলোজ চেইন মিলে তৈরি করে একটা মাইসেলি। 20টা মাইসেলি মিলে তৈরি করে একটা মাইক্রোফাইব্রিল। 250টা মাইক্রোফাইব্রিল মিলে তৈরি করে একটা ম্যাক্রোফাইব্রিল। ঠিক আছে, এই জিনিসটা অনেক সময় পরীক্ষায় আসে যে কয়টা মিলে কয়টা তৈরি হয়। তো তুমি এভাবে মনে রাখবে, সি সিসি মাই মাইক্রো ম্যাক্রো, তারপর সংখ্যাগুলো পর পর বসাই দিতে পারবা। 1 থেকে 3000, তারপর হচ্ছে 100, তারপর 20, তারপর 250। তাহলে তোমার ইজিলি মনে থাকবে। পরীক্ষার হলে দ্রুত করে লিখে ফেলবা, ইজিলি তুমি মনে রাখতে পারবা। ঠিক আছে, এখন এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই মাইসেলি, যেটা এটাকেই বলা হয় কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। এটা পরীক্ষায় আসে যে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটা। যদি এটা পরীক্ষায় আসে তাহলে উত্তর দিবা কি? উত্তর দিবা হচ্ছে মাইসেলি। ঠিক আছে, ক্ষুদ্রতম গাঠনিক এককের নাম কি? মাইসেলি। এই কোশ্চেনটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, তো দেখো এইটা ভাইয়া দাগাই দিচ্ছি, এখানে আছে। আর যা যা বললাম এগুলো সব সূক্ষ্ম গঠনে আছে। এই যে 250টা 200টা যা যা বললাম। ঠিক আছে, এইটুকু এখান থেকে পড়তে হবে। এইটুকু ক্লিয়ার হলে আমাদের কোষ প্রাচীর শেষ। কোষ প্রাচীর থেকে কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারো। কোনো কোয়েশ্চেন আছে? আর ক্লিয়ার হলে ভাইয়াকে বলো যে ভাইয়া ক্লিয়ার। ওকে, ক্লিয়ার, তাই তো? ঠিক আছে, তাহলে আমাদের এটা পড়া শেষ। আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। নেক্সট টপিকের নাম হচ্ছে কি? নেক্সট টপিকের নাম হচ্ছে, চলো নেক্সট টপিকের নাম হচ্ছে, আচ্ছা একটা স্পট এক্সাম আছে, চলো এটা দেখি, সবাই উত্তর করার চেষ্টা করো। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক এককের নাম কি? দ্রুত করে আনসার করবা। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক এককের নাম কি? আর কতক্ষণ ক্লাস চলবে? ক্লাস আরো 40 মিনিটের মতো চলবে, 40-45 মিনিটের মতো চলবে ইনশাল্লাহ। সবাই উত্তর দিচ্ছে, সঠিক উত্তর এ, তাই তো? আচ্ছা, মাইসেলি আমরা জানি। ওকে, নেক্সট কোয়েশ্চেন চলে আসি। চলো প্রোটোপ্লাস্ট শুরু করে দিই। প্রোটোপ্লাস্ট থেকে কি কি পড়তে হবে? প্রোটোপ্লাস্ট কি বলছি? একটা কোষের ভেতরে যাবতীয় যত জীবিত বস্তু আছে সবকিছুকে একসাথে বলা হয় প্রোটোপ্লাস্ট, মানে সবকিছু সহ, কোষ ঝিল্লি প্লাস সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস, সবকিছুকে একসাথে বলবা প্রোটোপ্লাস্ট। আচ্ছা, এখন দেখো প্রোটোপ্লাস্টকে দুই ভাগে ভাগ করা যায়, একটা সজীব প্রোটোপ্লাস্ট আর একটা হচ্ছে নির্জীব প্রোটোপ্লাস্ট। ঠিক আছে, এগুলো দরকার নাই, তুমি যেটা পড়বা এইটা প্রোটোপ্লাস্টের সংজ্ঞাটা পড়বা। কোষের অভ্যন্তরে অর্ধস্বচ্ছ আঠালো জেলির মতো অর্ধতরল যে পদার্থ থাকে তাকে প্রোটোপ্লাজম বলে। তুমি যদি জিনিসটা মনে না রাখতে পারো তুমি পাশে লেখো আজব। তুমি কি লিখবা? আজব। 3টা কথা বলছি, আজব। আজব দিয়ে কি কি দেখো, অ দিয়ে অর্ধস্বচ্ছ আঠালো, জ দিয়ে জেলির মতো,
আর ব দিয়ে মনে রাখবা বর্ণহীন। তাহলে তিনটা কথা বলছি। আজব, প্রোটোপ্লাজম দেখতে কেমন? প্রোটোপ্লাজম দেখতে আজব। তাহলে কি কি? সেটা হচ্ছে আঠালো, অর্ধস্বচ্ছ, অর্ধতরল, জেলির মতো বর্ণহীন তরল পদার্থ। তাকে কি বলা হবে? তাকে বলা হবে প্রোটোপ্লাজম। এটা পরীক্ষায় আসে। তারপর যেটা পড়বা, প্রোটোপ্লাজমের আবিষ্কারকের নামটা পরীক্ষায় আসে। আবিষ্কারকের নাম বিজ্ঞানী পারকিনজে। বিজ্ঞানীর নাম কি? পারকিনজে। পারকিনজে। আচ্ছা, আর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়। হ্যাঁ, এই জিনিসগুলো যেগুলো হচ্ছে প্রত্যেকের একটা করে উপাধি দেওয়া হয়েছে, ঠিক আছে? এমন হয়তো না যে তুমি ক্লাসে অনেক সময় দুষ্টামি করতা, তখন তোমাকে স্যার একটা উপাধি দিয়ে দিছে, ধরো তোমার উপাধি দিয়েছে দুষ্ট বাবু, তো তোমাকে দেখবা যে তোমার বন্ধু বান্ধব মিলে সবাই মিলে কি ডাকা শুরু করছে? দুষ্ট বাবু, এটাই তোমার নাম। তো এরকম এই প্রত্যেকটা অঙ্গাণুর একটা করে উপাধি আছে, বুঝছো? আমাদের ক্লাসের কথা বলি, আমাদের ক্লাসে একটা ছেলে ও হচ্ছে মানে ইয়া করতে ভালোবাসতো, মানে উনি হচ্ছে চিংড়ি মাছ খাইতে ভালোবাসতো, ঠিক আছে? তো ও ও ও যেহেতু এত বেশি চিংড়ি খেতে ভালোবাসতো, ওর নাম স্যার হচ্ছে সাদা চিংড়ি দিয়ে দিছে। তো সাদা চিংড়ি দেওয়ার পর থেকে সবাই ওকে সাদা চিংড়ি বলে ডাকে। এবং এমন অবস্থা হয়েছে পরে ওর আসল নাম কি আমরা সবাই ভুলে গেছি। আমিও এখনো যদি ওকে দেখি তাহলে এখনো মনে পড়ে যে সাদা চিংড়ি, কিন্তু ওর আসল নামটা আমি মনে করতে পারি না। তো এরকম অবস্থা আর কি, বুঝছো? তো এগুলো প্রত্যেকটার একটা করে উপাধি থাকে। উপাধিগুলো তোমরা একটু পাশে লিখে রাখবা। যেমন প্রোটোপ্লাজমের উপাধি হচ্ছে জীবনের ভৌত ভিত্তি, দাগাও। তারপর দাগাবা পানিকে বলা হয় ফ্লুইড অফ লাইফ। পানির উপাধি কি? পানিকে বলা হয় ফ্লুইড অফ লাইফ, ঠিক আছে? জীবনের পানি। ঠিক আছে, প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্য তো পড়াই ফেললাম। এই যে অর্ধ স্বচ্ছ, বর্ণহীন, জেলির মতো, অর্ধতরল, যে কথাগুলো বললাম এগুলো মনে রাখবা। আজব, আজব, আর কিচ্ছু দরকার নেই, শুধু আজব মনে রাখবা। ঠিক আছে, এই যে আজব দিয়ে অর্ধ স্বচ্ছ, অর্ধ সরল, আঠালো, জ দিয়ে জেলির মতো তরল, ব দিয়ে বর্ণহীন, আপেক্ষিক গুরুত্ব বেশি। ঠিক আছে, পারবা আশা করি। নেক্সটে আসো, প্রোটোপ্লাজমের রাসায়নিক গঠনে চলে আসি। রাসায়নিক গঠনের যেগুলো আছে এগুলো পরীক্ষায় তেমন একটা আসার মতো না, এগুলো তোমরা কিচ্ছু দাগাও না, কিচ্ছু পড়িও না। তোমরা নিচের দিকে আসো, তোমরা এইটা পড়বা, এই টপিকটা তোমার জন্য ইম্পর্টেন্ট। প্রোটোপ্লাজমের চলন। প্রোটোপ্লাজমের কাহিনী কি হয়েছে? প্রোটোপ্লাজমের মাঝখানে এরকম গর্ত থাকে যদি উদ্ভিদ কোষ হয়। এখন যদি একটা গর্ত থাকে এবং এইটার চারপাশে প্রোটোপ্লাজমের তরলগুলো ঘুরে, তাহলে সেটাকে বলা হয় একমুখী আবর্তন। আর যদি এরকম দুইটা গর্ত থাকে আর দুইটা গর্তকে ঘিরে তরলগুলো ঘুরতে থাকে, তাহলে সেটাকে বলা হয় বহুমুখী আবর্তন। বুঝতে পারছো? তাহলে একমুখী আবর্তন হচ্ছে একটা গহ্বরকে কেন্দ্র করে ঘুরলে, আর বহুমুখী আবর্তন হচ্ছে অনেকগুলো গহ্বরকে কেন্দ্র করে ঘুরলে। একমুখী আবর্তন দেখা যায় পাতা ঝাঁঝি, আর বহুমুখী আবর্তন দেখা যায় ট্রাডেসকানশিয়া। ট্রাডেসকানশিয়া, ঠিক আছে? নামটা মনে রাখবো, উচ্চারণটা এভাবে করবা, ট্রাডেসকানশিয়া। ঠিক আছে, তাহলে পারবা, ট্রাডেসকানশিয়া। তাহলে এই দুটার এক্সাম্পল পড়তে হবে। একমুখী আবর্তন কোথায় দেখা যায়, বহুমুখী আবর্তন কোথায় দেখা যায়। আর এই যে ঘোরাঘুরি করে, এই জলস্রোতের মতো চলনকে ইংলিশে একটা নামে ডাকা হয়েছে, এটা পরীক্ষায় আসে, সাইক্লোসিস। কি নামে ডাকা হয়? সাইক্লোসিস। সাইকেল চালানোর মতো কিভাবে ঘুরে? সাইকেলের মতো ঘুরে, এই জন্য নাম কি? সাইক্লোসিস। সোজা সাইক্লোসিস। তাহলে এইটুকু এখান থেকে তোমাকে পড়তে হবে। ওকে, আচ্ছা, নেক্সট অঙ্গাণুতে চলে যাই। নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। আচ্ছা, তোমরা যেহেতু এখন 25 ব্যাচ, তোমরা অবশ্যই এটা ফেস করছো যে রিটেনের সবচেয়ে পরিচিত এবং সবচেয়ে পপুলার কোয়েশ্চেন হচ্ছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লির গঠন পরীক্ষায় আসে নাই, এমন কখনোই হয় না। ঠিক আছে, একটা মডেল আমরা পড়বো, নাম হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, যেটা রিটেনের সবচেয়ে বিখ্যাত কোয়েশ্চেন। আসো এখানে আসো, কোষ ঝিল্লি। প্রথম কথা হচ্ছে এটা নামকরণ কে পড়ছে? এটার নামকরণটা মনে রাখবা, নাগেলি। কে করছে? নাগেলি। দেখো, নাগেলি। এরপর নিচের দিকে আসো, এখান থেকে আর কিছু দরকার নেই, এগুলো পড়ার দরকার নেই, এটা পড়বা। কোষ অভ্যন্তরে অধিক প্রবিষ্ট মাইক্রোভিজিলেন্সকে কি বলা হয়? পিনোসাইটিক ফোস্কা। পিনোসাইটিক ফোস্কা। এরপর কোষ ঝিল্লির গঠন নিয়ে দুইটা মতবাদ আছে। একটা হচ্ছে বিজ্ঞানী ড্যানিয়েল এবং ড্যাপসন দিছে, সেই মতবাদটার নাম হচ্ছে স্যান্ডউইচ মডেল। দাগাও, স্যান্ডউইচ মডেল, স্যান্ডউইচ। তাহলে পরীক্ষা আসবে স্যান্ডউইচ মডেল কোন কোন বিজ্ঞানী দিছে? ড্যানিয়েল, ড্যাপসন, ডাবল ডি, ঠিক আছে, ডিডি, ঠিক আছে, স্যান্ডউইচ মডেল। আরেকটা মডেল আছে যেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, যেটা বিখ্যাতটা। এই ফ্লুইড মোজাইক মডেল কোন বিজ্ঞানী দিছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিজ্ঞানী সিঙ্গার এবং বিজ্ঞানী নিকলসন। এটাই পরীক্ষায় বেশি বেশি আসে, সিঙ্গার এবং নিকলসন। যেগুলোতে ভাইয়া স্টার দিতেছি, বলতেছি বারবার করে, এগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বা। তাহলে সিঙ্গার এবং নিকলসন
কত সালে সেটা মনে রাখবো, 1972 সালে ফ্লুইড মোজাইক মডেল আবিষ্কার করছে। আচ্ছা, এরপর কি পড়বা? ফ্লুইড মোজাইক মডেলের অপর নাম পড়বা আইসবার্গ মডেল। কি নাম? আইসবার্গ মডেল, আইসবার্গ। ঠিক আছে, ফ্লুইড মোজাইক মডেলের অপর নাম কি? আইসবার্গ মডেল। ঠিক আছে, আচ্ছা এবার আসো, ফ্লুইড মোজাইক মডেলের গঠন থেকে, ভেতর থেকে আমাকে কি কি জানতে হবে? আমাকে জানতে হবে হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল আসলে কি কি থাকে। এই ছবিটা দেখো, ছবিটা থেকে ভাই ইজিলি বুঝাই দিচ্ছি। প্রথমত যে জিনিস থাকে সেটার নাম হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। আচ্ছা, এটা হচ্ছে একটা ফসফোলিপিড, এটা হচ্ছে একটা ফসফোলিপিড, এটার দুইটা লেয়ার, তাহলে নাম কি? ফসফোলিপিড বাইলেয়ার। আচ্ছা, আজান হচ্ছে তো, আমরা একটু পরে আবার স্টার্ট করি। ওকে, আজান শেষ হয়েছে, আমরা স্টার্ট করি তাহলে আবার। যেটা বলতেছিলাম যে থাকে কি ফসফোলিপিড বাইলেয়ার। এই ফসফোলিপিড বাইলেয়ার গুলোর এই যে দেখো একটা করে গোল্লা গোল্লা আছে। আচ্ছা, এই গোল্লাগুলো হচ্ছে ফসফেট মাথা, আর এগুলো হচ্ছে টেইল, এগুলো হচ্ছে লেজ বলা হয়। ঠিক আছে, তাহলে টেইল আছে আর মাথা আছে। এখান থেকে তুমি যেটা পড়বা যে মাথাটা কি দিয়ে তৈরি হয়? ফসফেট দিয়ে। আর লেজটা কি দিয়ে তৈরি হয়? ফ্যাটি অ্যাসিড দিয়ে। আরেকটা জিনিস যেটা মাথায় রাখবা যে মাথার যে অংশটা, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার কি ধরনের? সেটা হচ্ছে পোলার। কি পোলার? পোলার মানে কি? পানিকে পছন্দ করে। পোলার মানে কি? পানিকে পছন্দ করে, আকর্ষণ করে। আর যেটা লেজটা সেটা হচ্ছে হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক মানে পানিকে ভয় পায়, নন পোলার। তাহলে মনে রাখবা লেজটা হচ্ছে নন পোলার আর মাথাটা হচ্ছে পোলার। এটা একটু মাথায় রাখার চেষ্টা করবা, আর কিছু তেমন একটা দরকার নেই। প্রোটিনগুলোর যেটা ব্যাপারটা পড়বা, শুধু মনে রাখবা 3 ধরনের প্রোটিন থাকে, শুধু নামগুলা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন আর লিপিড সম্পৃক্ত প্রোটিন। তাহলে 3টা প্রোটিনের নাম পড়বা যে কয় ধরনের প্রোটিন থাকে? 3 ধরনের, ইন্টিগ্রাল, পেরিফেরাল, লিপিড সম্পৃক্ত। আচ্ছা, এবার আসো মেমব্রেন প্রোটিনের কাজ পরীক্ষার জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না। তুমি মনে রাখবা যে মেমব্রেন প্রোটিনগুলো মূলত কি হিসেবে কাজ করে? বিভিন্ন রিসেপ্টর হিসেবে কাজ করে, বিভিন্ন চ্যানেল হিসেবে কাজ করে, দরজার মতো কাজ করে, ভেতর থেকে বাইরে কোনো কিছুকে নেওয়ার জন্য, বাইরে থেকে ভেতরে আনার জন্য, এগুলোর জন্য কাজ করে। যদিও এগুলা অবজেক্টিভ আসার মতো না। আসো টেক্সটে চলে আসি, এইটা পড়বা গ্লাইকোক্যালিক্স। এইটা তোমার অবজেক্টিভে আসার সমূহ সম্ভাবনা আছে বায়োস্টার এক্সামে। তো যেটা পড়বা গ্লাইকোক্যালিক্স, মনে রাখবা যে 2 ধরনের জিনিস থাকে এখানে, একটা নাম হচ্ছে গ্লাইকোলিপিড আর একটা নাম হচ্ছে গ্লাইকোপ্রোটিন। কিচ্ছু না, সহজ করে বুঝো। গ্লাইকোলিপিড, গ্লুকোজ প্লাস লিপিড। তাহলে গ্লুকোজ আর লিপিডকে একসাথে করলে কি হয়? গ্লাইকোলিপিড। গ্লাইকোপ্রোটিন, গ্লুকোজ প্লাস প্রোটিন। গ্লুকোজ আর প্রোটিনকে একসাথে করলে হয় কি? গ্লাইকোপ্রোটিন। এখন এই গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন এই দুইটাকে একসাথে বলা হয় গ্লাইকোক্যালিক্স। ঠিক আছে, তো দেখো তাহলে মনে রাখবা গ্লাইকোলিপিড থাকে আর গ্লাইকোপ্রোটিন থাকে, এই দুইটাকে মিলিতভাবে বলা হয় গ্লাইকোক্যালিক্স। ঠিক আছে, আচ্ছা। আর কোলেস্ট্রল থেকে যেটা মাথায় রাখবা, কোলেস্ট্রল থাকে এই কোষে, এই ফ্লুইড মোজাইক মডেলের যে কোষ ঝিল্লিটা আছে ওখানে কোলেস্ট্রল থাকে। তবে আমরা চর্বি জাতীয় বেশি খাবার খাই নাকি উদ্ভিদ কোষ চর্বি জাতীয় খাবার খায়? অবশ্যই আমরা। এই কারণে প্রাণী কোষে কোলেস্ট্রল বেশি থাকে আর উদ্ভিদ কোষে কোলেস্ট্রল কম থাকে, এটা মাথায় রাখবা। ঠিক আছে, ঠিক আছে দাদা, এটা মনে রাখবা যে কোলেস্ট্রল থাকে প্রাণী কোষে, উদ্ভিদ কোষে এটা কম থাকে। আর আরেকটা জিনিস এখানে শেষ, সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পরীক্ষায় আসবে যে কোষ ঝিল্লির উপরে নিচে বামে ডানে চলাফেরার এক ধরনের মুভমেন্ট আছে, তাকে কি নামে ডাকা হয়? তাকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। নামটা মনে রাখবা, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ঠিক আছে, এবার নিচে আসো, রাসায়নিক উপাদান। রাসায়নিক উপাদানের মধ্যে 2টা অবজেক্টিভ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভাইয়া দাগাবো, 2টাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দাগাও। সেটা হচ্ছে কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের 75 ভাগই হচ্ছে লিপিড। তাহলে কোষ ঝিল্লি যে তৈরি হয় তার ম্যাক্সিমাম পোর্শন কি থাকে? 4 ভাগের 3 ভাগে লিপিড থাকে, 75% লিপিড। এখন লিপিডগুলোর মধ্যে 2 ধরনের লিপিডের নাম মনে রাখবা, সবচাইতে সরল লিপিড আর সবচাইতে জটিল লিপিড।
সবচাইতে সরল লিপিডের নাম হচ্ছে ফসফাটাইডিক অ্যাসিড, আর সবচাইতে জটিল লিপিডের নাম হচ্ছে লেসিথিন। তো দেখো যে জিনিসটা মজার সেটা হচ্ছে যেটা বলছে সরল সেটার নাম হচ্ছে কঠিন, আর যেটা বলছে জটিল সেটার নাম হচ্ছে সরল। দেখো জটিল ফসফোলিপিডের নাম হচ্ছে লেসিথিন, আর সরল ফসফোলিপিডের নাম হচ্ছে ফসফাটাইডিক অ্যাসিড। তাহলে এখানে 3টা অবজেক্টিভ আছে, এই 3টা অবজেক্টিভ তোমাকে পারতে হবে, ঠিক আছে? তাহলে কোষ প্রাচীরের কোষ ঝিল্লির কত ভাগ লিপিড? 75 ভাগ। আর কি বললাম, সবচেয়ে সরলের নাম কি? ফসফাটাইডিক অ্যাসিড। সবচেয়ে জটিলের নাম কি? লেসিথিন। ঠিক আছে, এই 3টা অবজেক্টিভ তোমাকে এখান থেকে পড়তে হবে। ওকে, এই যেগুলো ভাইয়া বললাম এতক্ষণ ধরে। এবার আসো দেখো কিছু জিনিসপত্র আছে, এগুলো থেকে তেমন একটা আসার মতো না, শুধু ফ্যাগোসাইটোসিস আর পিনোসাইটোসিস একটু বোঝার চেষ্টা করো। ফ্যাগোসাইটোসিস আর পিনোসাইটোসিস জিনিস কি? সেটা হচ্ছে কোষ তার ভেতরে কোনো বস্তুকে প্রবেশ করানোর পদ্ধতি হচ্ছে এই দুইটা, একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, একটা হচ্ছে পিনোসাইটোসিস। কোষ যখন কঠিন খাদ্যবস্তুকে কোষের ভেতরে প্রবেশ করে বা কঠিন কোনো জীবাণুকে কোষের ভেতরে প্রবেশ করে সেটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস, কঠিন খাদ্যকণা কঠিন বস্তুর জন্য। আর তরল বস্তুকে যখন কোষের ভিতরে গ্রহণ করে সেটাকে বলা হয় পিনোসাইটোসিস। তুমি শুধু এইটুকু মনে রাখবা, ভাইয়া যেটা শিখাইছি, কঠিন খাদ্যকণা কথাটা থাকলে দিবা ফ্যাগোসাইটোসিস, আর যদি তরল পদার্থ কথাটা থাকে তাহলে উত্তর দিবা পিনোসাইটোসিস। তুমি এইভাবে মনে রাখবা, তাহলে তোমার জিনিসটা ইজিলি মাথায় থাকবে, ঠিক আছে? তাহলে ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস আশা করি পারবা। ওকে, এবার সবাই উত্তর করো দেখি, কোন প্রক্রিয়ায় কোষ তরল বস্তু গ্রহণ করে? দাগায় ফেলো। কোন প্রক্রিয়ায় তরল বস্তু গ্রহণ করে? মাত্র বুঝাইলাম তাই না? তরল হইলে কি বলবা আর কঠিন হইলে কি বলবা? সবাই সঠিক উত্তর দিছে। উত্তর কি? উত্তর হচ্ছে পিনোসাইটোসিস, তাই তো? ঠিক আছে, সবাই পারছে। চলো নেক্সটে চলে আসি। নেক্সট কোয়েশ্চেন আনসার করো সবাই। একমুখী আবর্তনের উদাহরণ কোনটা? একমুখী আবর্তনের উদাহরণ কোনটা? একমুখী আবর্তন আমরা পড়ছিলাম, যদি একটা গহ্বরকে ঘিরে ঘুরে তাহলে একমুখী, আর যদি দুইটা হয় বা বহু হয় তাহলে বহুমুখী। একমুখীটা কি ছিল? পাতাঝাজি, পাথরকুচি, লাউ পাতা, কোনটা? হ্যাঁ, উত্তর হবে কি? উত্তর হবে এ, পাতাঝাজি। আমরা পড়ছিলাম বহুমুখী বললে উত্তর হচ্ছে ট্রাডেসকানসিয়া, আর একমুখী বললে উত্তর হচ্ছে পাতাঝাজি। ঠিক আছে, ওকে। এবার আমরা একটু কি পড়বো? আমরা পড়বো সাইটোপ্লাজম। এই যে দেখো এখানে ছবির মধ্যে, ভিডিওর মধ্যে দেখাচ্ছে, দেখছো কি করতেছে? সে নাচতেছে। সবগুলোকে নিয়ে আসো, শুরু করি। ওকে, সাইটোপ্লাজম থেকে কি কি পড়বো? সাইটোপ্লাজম থেকে প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে সাইটোপ্লাজমের অনেকগুলো অপর নাম আছে, ঠিক আছে? যেমন সাইটোপ্লাজমকে হায়ালোপ্লাজম নামে ডাকা হয়, বর্তমানে সাইটোসোল নামে ডাকা হয়, ঠিক আছে? অনেকগুলো নামে ডাকা হয়। এখন এটা এখান থেকে তোমার যেটা লাগবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাইটোপ্লাজমকে দুইটা অঞ্চলে ভাগ করা হয়েছে, একটা নাম হচ্ছে একটোপ্লাজম, একটা নাম হচ্ছে এন্ডোপ্লাজম। তাহলে কি কি বলছি? একটোপ্লাজম, এন্ডোপ্লাজম। এখন দেখো এই দুটাকে আলাদা করবা কিভাবে সেটা শিখিয়ে দিই ভাইয়া। তুমি একটা লাইন মনে রাখবা, তুমি মনে রাখবা একই ঘন কাদা। ধরো তুমি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, হঠাৎ করে দেখলাম অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার জন্য রাস্তার মধ্যে অনেক কাদা। তো তুমি বললে কি? একই ঘন কাদা, ঠিক আছে? দেখো একই ঘন কাদা দিয়ে কি কি মনে রাখবো? একই দিয়ে বুঝাচ্ছি ভাইয়া একটোপ্লাজম, এটা ঘন, এবং কাদা দিয়ে ভাইয়া বুঝাচ্ছি কম দানাদার। তাহলে মনে রাখবা যে সাইটোপ্লাজমের ঘন আর কম দানাদার অঞ্চলকে বলা হয় হচ্ছে একটোপ্লাজম, আর যেটা পাতলা আর বেশি দানাদার অঞ্চল সেটাকে বলা হবে এন্ডোপ্লাজম। শেষ, তোমার পড়া শেষ। দেখো মনে রাখবা সেটা হচ্ছে ঘন আর কম দানাদার অঞ্চলকে বলবা হচ্ছে একটোপ্লাজম, আর বাকিটাকে বলবা হচ্ছে এন্ডোপ্লাজম, ঠিক আছে? তাহলে এভাবে মনে রাখবা, হয়ে গেল। চলে আসো নিচের দিকে, সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলো শুরু করি। অঙ্গাণুগুলোর মধ্যে থেকে মজার ব্যাপার হচ্ছে আমরা যেটা যে একই ঘন কাদা যেটা বললাম, একটোপ্লাজম অপেক্ষাকৃত ঘন এবং কম দানাদার। যেটা বলছিলাম যে অঙ্গাণুগুলোকে দুই ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে ঝিল্লিবদ্ধ আর একটা হচ্ছে ঝিল্লিবিহীন। দেখি তোমরা কতটুকু মনে আছে। ঝিল্লিবিহীন অঙ্গাণু মনে রাখার জন্য ভাই একটা টেকনিক দিছিলাম,
সেই টেকনিকটা সবাই লিখো তো দেখি, কতটুকু পড়ছো দেখি, মনে আছে কিনা। ঝিল্লিবিহীন অঙ্গাণু। এই তো ডার্মাটোলজিস্ট, স্কিনের ডাক্তার, সে আনসার করছে সবার আগে, মিস্টার পিসি। হ্যাঁ ঠিক আছে, মিস্টার পিসি বা প্রিয়াঙ্কা চোপড়া দিয়ে মনে রাখছিলাম। আচ্ছা এখানে আসো, সাইটোপ্লাজমে যেটা পড়বা এগুলোর ভেতরে তেমন কিছু ইম্পর্টেন্ট না। যেটা মনে রাখবা, সাইটোপ্লাজমের মধ্যেই সবকিছু সংগঠিত হয়। সাইটোপ্লাজম হচ্ছে সকল বিক্রিয়ার মেইন আধার আর কি, ঠিক আছে। তো এগুলোর গঠনের মধ্যে থেকে তেমন কিছু পড়ার নেই, আমাদের কাজে দরকার নেই এখানে। এটাও আমরা এখন পড়বো না, এটা একদম শেষে আমরা রিভিশন দেওয়ার সময় পড়বো। আচ্ছা এখন আমরা একটা একটা করে অঙ্গাণুগুলো শুরু করব। প্রথম যে অঙ্গাণু দিয়ে শুরু করব সেটার নাম হচ্ছে রাইবোজোম, ঠিক আছে। রাইবোজোমের যেটা দেখাচ্ছি ভাইয়া সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা প্রসেস যেটার নাম হচ্ছে ট্রান্সলেশন। আর এদিকে দেখো অ্যামাইনো অ্যাসিড, এটা হচ্ছে প্রোটিন, এটা হচ্ছে প্রোটিন তৈরির কারখানা। তাইলে আমরা এখন পড়বো, চলো শুরু করি। প্রোটিন, রাইবোজোম থেকে যেটা পড়বা, রাইবোজোম এটা কোনো আবরণই থাকে না। অনেকগুলো রাইবোজোম একসাথে মুক্তোর মালার মতো থাকলে সেটাকে পলিরাইবোজোম বলে, এটা অবশ্যই পড়তে হবে। তারপর নিচে আসো, রাইবোজোমকে সার্বজনীন অঙ্গাণু বলা হয়। কেন তোমরা অলরেডি জানো, কারণ আমরা পড়ছিলাম যে আদিকোষের সম্বল মাত্র 3টা জিনিস, খেতা বালিশ কম্বল, তার মধ্যে থেকে একটা রাইবোজোম ছিল, 70S রাইবোজোম। তাহলে এটা উদ্ভিদ কোষেও থাকে, প্রাণী কোষেও থাকে, এই জন্য এটাকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু, ঠিক আছে। তারপর আসো নিচে নামকরণ থেকে শুধু একজনের নামটা মনে রাখবা, সেটা হচ্ছে জর্জ প্যালেট রাইবোজোম আবিষ্কার এবং নামকরণ করেন। এর আগে অনেকের নাম টাম আছে, এতগুলা মনে রাখতে পারবা না, যে অ্যাকচুয়ালি করছে তারটা শুধু মনে রাখবা, জর্জ প্যালেট, সে হচ্ছে রাইবোজোমের নামকরণ এবং আবিষ্কার করছে। ওকে, এবার আসো, রাইবোজোম অনেক ভ্যারাইটির হইতে পারে, 70S হইতে পারে আর 80S হইতে পারে। 70S থাকে আদিকোষে। এখন এই 70S কে আবার ভাঙলে পাওয়া যায় 50S আর 30S। তাহলে মনে রাখবা 50 প্লাস 30 ইজ ইকুয়াল টু হচ্ছে 70, আর 60 প্লাস 40 ইজ ইকুয়াল টু হচ্ছে 80। দেখবা যে ওই ফেসবুকে অনেক সময় মানুষ মিম করে না, যে সবার অঙ্ক মিলে আমার অঙ্ক মেলে না। এই জিনিসটা অনেকটা ওরকম, যে সবার অঙ্ক মেলে আমার অঙ্ক মেলে না। কিন্তু এই অঙ্কটা এভাবেই মনে রাখতে হবে যে 50S আর 30S দুইটা একসাথে হয়ে তৈরি করে 70, মানে 80 থেকে হবে 70, আর 60 আর 40 এই দুটো মিলে তৈরি করে 80S। তাহলে এটা ভুল করা যাবে না কিন্তু, তাহলে এই জিনিসটা খেয়াল রাখবা। আর একটা মনে রাখবা 77S, এটা একটা স্পেশাল, এটা আছে, এটা পাওয়া যায় ছত্রাকে। এখন তোমরা বলতে পারো যে ভাই অ্যাস বলতেছেন, অ্যাস জিনিসটা কি? অ্যাস হচ্ছে একজন বিজ্ঞানী, এটা হচ্ছে ভেদবার্গ তার নাম, তো অ্যাস দিয়ে শুরু হয়। তো উনি সর্বপ্রথম কি করছে, একটা সেন্ট্রিফিউজ মেশিনে কোষ নিয়ে অনেকবার ঘুরাইয়ে দেখছে যে আদিকোষের রাইবোজোম একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত উঠে, আর প্রকৃত কোষের রাইবোজোম আরেকটু বেশি লেভেল পর্যন্ত উঠে। তো সেগুলোকে মার্কিং করছে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে করে। তো দেখছে যে আদিকোষেরটা 70 ঘর পর্যন্ত উঠে, তো ওইটাকে নাম দিয়েছে 70S, আর প্রকৃত কোষেরটা 80 ঘর পর্যন্ত উঠে, ওইটাকে নাম দিয়ে দিয়েছে 80S। আশা করি বুঝতে পারছো কাহিনীটা কি। তাহলে 70S 80S এই জিনিসগুলো হচ্ছে ভেদবার্গ ইউনিট, ঠিক আছে। তাহলে এখান থেকে 3টা অবজেক্টিভ ভাই আছে, যেদিন 3টা বললাম, এই 3টা অবজেক্টিভ পড়বা, ঠিক আছে। চলে যাই নেক্সটে আসো, রাসায়নিক গঠন। এখানে আরো কিছু ভিতরের জিনিসপত্র আছে, তবে এটা দেখাবো। রাইবোজোমের প্রধান উপাদান হচ্ছে প্রোটিন এবং RNA, যাদের অনুপাত হচ্ছে 1:1। এরপর এখানে 70S কে আরো ছোট ছোট করে ভাঙছে, যদিও এটা পরীক্ষায় কখনো আসে না, এটা খুব কঠিন এবং পরীক্ষায় আসে না। তবে এইটা আসে যে 70S এ 52 প্রকারের প্রোটিন থাকে, আর 80S এ 80 প্রকারের প্রোটিন থাকে। তুমি মনে রাখবা 80তে 80 কত 80, আর 70-এর ক্ষেত্রে 52, ঠিক আছে। তাহলে 80তে 80 প্রকারের প্রোটিন থাকে, 70-এর ক্ষেত্রে 52 প্রকারের প্রোটিন থাকে। আচ্ছা, রাইবোজোমের কাজ, একটাই কাজই ভালো মনে রাখবা, একটা কাজ, শুধু একটা কাজ মনে রাখবা। রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। তার ডাক নাম কি? প্রোটিন ফ্যাক্টরি। এটা প্রোটিন তৈরির কারখানা। তাহলে পরীক্ষায় যদি আসে কোনটিকে প্রোটিন তৈরির কারখানা বলা হয়, সেটা হচ্ছে রাইবোজোম। এইটুকু শুধু ভালো করে পড়বা, ঠিক আছে। ওকে, আর লাগবে না, চলো নেক্সট।
আচ্ছা, এগুলো দরকার নাই। আমরা পড়বো হচ্ছে গলজি অ্যাপারেটাস বা গলজি বস্তু। গলজি বস্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখবে গলজি বস্তু এখন অনেকগুলো কাজ করবে। এবং দেখো এই ছবিটার মধ্যে কিন্তু অনেকটা ওর কাজের কিছু বর্ণনা আমি দিছি। দেখো এখান দিয়ে কিছু প্রোটিন আসতেছে আসতেছে আসতেছে, এই দেখো এগুলো প্যাকেট 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 হয়ে যাচ্ছে। ওর মেইন কাজ হচ্ছে প্যাকেজিং। আমরা একটু পরে পড়বো, ওর মেইন কাজ হচ্ছে প্যাকেজিং। আচ্ছা, গলজি বস্তু থেকে যেটা পড়বা, এটাকে আবিষ্কার করছে বিজ্ঞানী ক্যামিলো গলগি। কি নাম? ক্যামিলো গলগি। সে পেঁচা এবং বিড়ালের স্নায়ু কোষে এটা সর্বপ্রথম আবিষ্কার করেন 1898 সালে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাকে পড়বা। এটাকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ, এটার অপর নাম। এটা দুইটা অপর নাম আমরা পড়বো বা দুইটা ডাক নাম পড়বো। একটা হচ্ছে কোষের ট্রাফিক পুলিশ, আরেকটা হচ্ছে কোষের কার্বোহাইড্রেট তৈরির কারখানা। আমরা একটু পরে পড়বো কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। ঠিক আছে, তাহলে কি কি বলছি? কোষের ট্রাফিক পুলিশ আর কোষের কার্বোহাইড্রেট তৈরির কারখানা। এরপর আসো, এখান থেকে এটা দেখাবা, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলজি বডি সৃষ্টি হয়। তাহলে কার থেকে সৃষ্টি হয়? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। একটু পরে আমরা পড়বো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি জিনিস। ঠিক আছে, তাহলে দেখো এই যে দেখো এরকম এরকম লম্বা লম্বা জিনিসগুলো থাকে, এগুলোকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওখান থেকে তৈরি হয় হচ্ছে আমার গলজি বস্তু। ওকে, এবার আসো এখানে আসো ভৌত গঠন। ভৌত গঠনে অনেক কথাবার্তা আছে, কিন্তু তোমার এমসিকিউর জন্য ওগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। যেখানে তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এখানে কিছু আকৃতি আছে, আমরা পড়বো। ওই আকৃতিটা তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। যেমন এখানে দেখো আমরা পাবো গলজি বডির 3 ধরনের প্রকারভেদ পাওয়া যায়। এটা ভালো করে পড়বা, উৎপত্তি ভালো করে পড়বা। 3 ধরন হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়। 3 প্রকার কি কি? সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকিউল। তাহলে মনে রাখবা CVV। তাহলে কি কি বলছি? সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকিউল। সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকিউল, এটা মনে রাখবা। সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকিউল, এই 3 ধরনের পাওয়া যায়। আর গলজি বডির রাসায়নিক গঠনের মধ্যে মনে রাখবা 60% প্রোটিন, 40% ফসফোলিপিড থাকে। এই দুটো অবজেক্টিভ। ঠিক আছে, গলজি বডির কাজ, সবগুলো কাজ পড়তে গেলে মাথা গরম হয়ে যাবে। তবে গলজি বডির কাজের পাশে অবশ্যই অবশ্যই 3 স্টার। সবচাইতে ইম্পর্টেন্ট কাজ যেটা অবজেক্টিভেও আসে এবং রিটেনেও আসে, সেটার নাম হচ্ছে গলজি বস্তু। এটা প্রচুর পরীক্ষা আসে। এখান থেকে মোটামুটি 5টা কাজ তোমাকে পারতেই হবে। কয়টা কাজ? 5টা। একটা একটা করে ভাইয়া শিখাই দিচ্ছি। প্রথম কাজ মনে রাখবে, এটা লাইসোজোম এবং ভিটামিন তৈরি করে। লাইসোজোম এবং ভিটামিন তৈরি করে। লাইসোজোম একটু পরেই পড়বো। একদম একটা হচ্ছে একটা থলির মতো, যার ভিতরে অনেকগুলো বিষাক্ত এনজাইম থাকে, ওটার নাম হচ্ছে লাইসোজোম। এরপর এটা হচ্ছে অপ্রোটিন জাতীয় খাদ্য তৈরি করে। অপ্রোটিন, অপ্রোটিন মানে কি? কার্বোহাইড্রেট, লিপিড, এগুলো তৈরি করে, কিন্তু সে কখনো প্রোটিন তৈরি করে না। ঠিক আছে, তারপর মনে রাখবা এটা কোষ বিভাজন কালে কোষ প্লেট গঠন করে। 4 নাম্বার পয়েন্ট, কোষ প্লেট গঠন করে। তারপর তুমি কি পড়বা? তারপর নিচের দিকে আসো, এটা পড়বা মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদনে উদ্বুদ্ধ করে। 9 নাম্বার। আর 12 নাম্বার, শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরিতে সহায়তা করে। শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরিতে সহায়তা করে। যে 5টা পয়েন্ট বললাম, এই 5টা ভালো করে পড়তে হবে অবজেক্টিভের জন্য। তাহলে আবারও বলি, লাইসোজোম তৈরি করে, এটা অপ্রোটিন জাতীয় খাদ্য সংশ্লেষণ করে, এটা মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদনে উদ্বুদ্ধ করে, এটা কোষ প্লেট তৈরি করে, আর এটা শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করে। আর এটার কথা তো বলছিলামই, এটা অপর নাম কি? অপর নাম হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। তাহলে গলজি বস্তু 2টা অপর নাম পাইলাম, একটা হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, একটা হচ্ছে কোষের ট্রাফিক পুলিশ। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এই জিনিসগুলো জানলেই যথেষ্ট, আর লাগবে না। ঠিক আছে, এরপর যেটা পড়বো আমরা লাইসোজোম। তবে লাইসোজোম শুরু করার আগে আমি এখন দেখি কয়েকটা অপর নাম জিজ্ঞেস করি, তোমরা দ্রুত দ্রুত আনসার করার চেষ্টা করো, দেখি পারো কিনা। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন, বলো জীবনের ভৌত ভিত্তি কাকে বলা হয়েছিল? বলো, জীবনের ভৌত ভিত্তি। দেখি সবাই কি উত্তর করছে। হ্যাঁ, উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে প্রোটোপ্লাজম। পড়ছিলাম, মনে আছে? তো জীবনের ভৌত ভিত্তির নাম হচ্ছে প্রোটোপ্লাজম। ঠিক আছে, পারছে সবাই। তারপর দেখি উত্তর করবা ভাইয়াকে।
যে কোষের ট্রাফিক পুলিশ, কোষের ট্রাফিক পুলিশ সবাই সুন্দর পারতেছ। কোষের ট্রাফিক পুলিশের নাম কি? কোষের ট্রাফিক পুলিশের নাম হচ্ছে গলজি বডি। মাত্র পড়লাম আমরা, তাই তো? তাহলে এগুলো তাহলে তোমরা পারবা। তাহলে এগুলো নিয়ে আর কথা না বলি, আমরা চলে যাই লাইসোজোমে। দেখো লাইসোজোমের ঘটনাটা কি, এই ঘটনাটা এই ছবিটাতে দেখা যাচ্ছে। এই জিনিসটা দেখলেই তুমি লাইসোজোমের কাহিনী বুঝে ফেলবা। সে যাইতেছে 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 হা করে একটাকে খায় ফেলাইছে, দেখছো? এটা কি খায় ফেলছে? এটা ব্যাকটেরিয়া, গান গাইতেছিল তোমার ঘরে বসে বসে, ওকে খেয়ে ফেললো। এরকম ব্যাকটেরিয়া, জীবাণু, এগুলোকে ভক্ষণ করাই লাইসোজোমের 1 নাম্বার কাজ। ওকে, আমরা সামনে পড়বো। চলো লাইসোজোম। লাইসোজোম কি? লাইসোজোম হচ্ছে একটা থলি, যে থলির ভিতরে অনেকগুলো হাইড্রোলাইটিক এনজাইম থাকে। হাইড্রোলাইটিক এনজাইম থাকে, ঠিক আছে? এটাকে আবিষ্কার করছে বিজ্ঞানী দাদুবে। তাহলে মনে রাখবা বিজ্ঞানীর নাম কি? দাদুবে। আচ্ছা, উৎপত্তি কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটাকে তৈরি করে এবং গলজি বডি এটাকে প্যাকেজ করে। এটা 3 স্টার, এটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কে তৈরি করছে, কে প্যাকেজ করছে। একজনে তৈরি করে, মানে রসগুলোকে তৈরি করে দেয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কিন্তু এটাকে প্যাকেজ করে ঝিল্লিবদ্ধ করে হচ্ছে কে? গলজি বডি। ঝিল্লিবদ্ধ করে হচ্ছে গলজি বডি। নিচের দিকে আসো, মনে রাখবা এটা সাধারণত প্রাণী কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষে ইউজুয়ালি পাওয়া যায় না। তবে সম্প্রতি কিছু কিছু উদ্ভিদ কোষে পাওয়া গেছে, তাদেরকে স্ফেরোজোম নামকরণ করা হয়েছে। কি নাম করা হয়েছে? স্ফেরোজোম। আচ্ছা, এটার অপর নাম আমরা একটু পরেই পড়বো। এটার অপর নাম হচ্ছে সুইসাইড স্কোয়াড, মানে আত্মঘাতী থলিকা। এটার নাম কি? আত্মঘাতী থলিকা। আমরা একটু পরে পড়বো। নিচের দিকে আসি, এখান থেকে দাগাবা। এখানে একটা কোয়েশ্চেন আছে, এটা মেডিকেল অ্যাডমিশন 2021 সালে আসছিল। স্ট্যাবিলাইজার আর ল্যাবিলাইজার, এই জিনিসটা কি একটু বুঝাই বলি। সেটা হচ্ছে কি বলছি ভাইয়া, লাইসোজোম জিনিসটা কি? এটা হচ্ছে একটা ঝিল্লিবদ্ধ থলিকা। এই থলিকার ভেতরে অনেকগুলো এনজাইম আছে। এখন এই এনজাইমগুলো খুব বিষাক্ত এনজাইম। এগুলো যদি কোনোভাবে কোষের ভিতরে পড়ে যায়, তাহলে কোষের সবকিছু ধ্বংস হয়ে যাবে। তাই এটাকে সবসময় প্রোটেকশন দিয়ে রাখতে হবে। তাহলে এই যে পর্দা, এটা যাতে ফাটে না, এটা তোমাকে নিশ্চিত করতে হবে। তাহলে কিছু কিছু পদার্থ আছে যারা কোষের পর্দাটাকে ফাটতে দেয় না, ঠিক আছে? ফাটল ধরতে দেয় না, তাদেরকে বলা হয় স্ট্যাবিলাইজার। এরা স্ট্যাবিলিটি দিচ্ছে। আমরা বলি না ছেলেটা স্টেবল, ঠিক আছে? স্টেবল হয়ে দাঁড়ায় আছে, তাই না? আবার আরেকটা হচ্ছে ল্যাবিলাইজার, যারা এটাতে ফাটল ধরায় তাদেরকে বলা হয় ল্যাবিলাইজার। তাহলে মনে রাখবা, যারা স্থিতি দান করে তাদেরকে বলা হয় স্ট্যাবিলাইজার, আর যারা এটাকে বিদীর্ণ হতে সাহায্য করে তাদেরকে বলা হয় ল্যাবিলাইজার। বুঝতে পারছি? স্ট্যাবিলাইজারের এক্সাম্পল হচ্ছে কোলেস্ট্রল আর কর্টিজন, আর ল্যাবিলাইজারের এক্সাম্পল হচ্ছে প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, ঠিক আছে? তাহলে এই দুইটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাডমিশনে কিন্তু একবার আসছিল, ভালো করে পড়বা। লাইসোজোমের কাজ রিটেনের জন্য তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খ নাম্বারের সবচেয়ে জাতীয় কোয়েশ্চেন, যে লাইসোজোমকে কেন আত্মঘাতী থলিকা বলা হয়। পরীক্ষায় এত বেশি আসতো, বিশ্বাস করবা না, এত বেশি আসে। মনে রাখবা, লাইসোজোম এটাকে কি বলা হয়? আত্মঘাতী থলিকা। এটার কারণটা কি? কারণ হচ্ছে যখন কোনো পুষ্টির অভাব হয় বা কোষের খাবার দাবারের অভাব হয়, মানে তীব্র খাদ্যাভাবের সময়, তখন এটার প্রাচীরটা মানে পর্দাটা ফেটে যায়। ফেটে গেলে কি হবে? এর সব এনজাইম বের হয়ে যায়, বের হয়ে পুরো কোষটাকে ধ্বংস করে ফেলে, ঠিক আছে? যেহেতু নিজের কোষকে নিজে ধ্বংস করে, এটাকে স্বগ্রাস বা অটোফ্যাগি বলে। আর এই ঘটনাটাকে বলা হয় অটোলাইসিস। এই জন্য এদেরকে আত্মঘাতী থলিকা বা সুইসাইড স্কোয়াড নামে ডাকা হয়। সুইসাইড স্কোয়াড, ঠিক আছে? মানে দেখবা যে পুলিশ বাহিনীতে এরকম কিছু আছে, যে মিশনের জন্য নিজের জান দিয়ে দিতে হবে, এরকম কিছু মিশন থাকে না? সুইসাইড স্কোয়াড, এদের কাজই হচ্ছে এইভাবে মরে যাওয়া। এইসব মনে রাখবা। তারপর কি পড়বা? এছাড়া কি করে? সে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াতে জীবাণু ভক্ষণ করে, সেটা আগেই বলছিলাম ভাইয়া। এর নর্মাল কাজ হচ্ছে এইটা। নর্মাল কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করা। ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করা। আচ্ছা, আরেকটা কাজ আছে, সেটা পড়বা। সেটা হচ্ছে শুক্রাণুর লাইসোজোমের হায়ালুরনিডেস এনজাইম। এই এনজাইমটা দিয়ে কি হয়? এটা হচ্ছে ডিম্বাণুর চারপাশে অনেকগুলো লেয়ার থাকে, এই লেয়ারগুলো ভেদ করতে সাহায্য করে। শুক্রাণুটাকে তো ডিম্বাণু পর্যন্ত পৌঁছাইতে হবে, তো এটা পৌঁছাই দিতে সাহায্য করে এই লাইসোজোম। লাইসোজোমের কোন এনজাইমটা? নাম হচ্ছে হায়ালুরনিডেস। হায়ালুরনিডেস, মানে রনি নামক একটা ছেলে আছে, তুমি তাকে হাই দিতেছো, তাহলে কি হইলো? হায়ালুরনিডেস, ঠিক আছে? এভাবে মনে রাখো, হায়ালুরনিডেস। ওকে, তাহলে এটা পারবা।
এখান থেকে এই তিনটা অবজেক্টিভ তোমার পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, এরপর চলে আসো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বিজ্ঞানীর নাম পরীক্ষায় আসে না তেমন একটা, তবে প্রকারভেদটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দেখাও দুই প্রকার, একটা হচ্ছে মসৃণ আর একটা হচ্ছে অমসৃণ। মনে রাখবা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে যেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে প্রোটিন দানা মানে রাইবোজোম লাগানো থাকে। কি লাগানো থাকে? রাইবোজোম। তাইলে রেটিকুলামের গায়ে রাইবোজোম থাকলে সেটা হচ্ছে অমসৃণ, আর রাইবোজোম না থাকলে সেটা হচ্ছে মসৃণ। ঠিক তো? আচ্ছা, এটা পড়বা। আর এটার 3 ধরনের আকৃতি সম্ভব, এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা সিভিটা দিয়ে। সিভিটা। গলজি বডির আকৃতি কি পড়ছিল? সিভিভি, মানে সিস্টার্ন ভেসিকল আর হচ্ছে সিস্টার্ন ভেসিকল আর হচ্ছে ভ্যাকিউল। আর এখানে হচ্ছে সিভিটা, তা দিয়ে হচ্ছে টিউবুল। সিস্টার্ন ভেসিকল টিউবুল। তাহলে খেয়াল রাখবা সিস্টার্নের আকৃতিটা মনে রাখবা, এটা দেখতে চৌবাচ্চার মতো, ভেসিকল ফোস্কার মতো, আর টিউবুল নালিকার মতো। এই ইংলিশ শব্দকে বাংলা করছে, অনেক সময় পরীক্ষায় আসে কোনটি চৌবাচ্চার মতো, কোনটি ফোস্কার মতো, কোনটি নালিকার মতো। এইটুকু সুন্দর করে পড়বা। ঠিক আছে? তাহলে কয় প্রকার, রাইবোজোম থাকলে কি বলে, রাইবোজোম না থাকলে কি বলে, আর আকৃতি কি কি হইতে পারে। সিস্টার্ন ভেসিকল টিউবুল, সিস্টার্ন ভেসিকল টিউবুল। ওকে, নেক্সটে চলে যাই। এই যে যেটা দেখাচ্ছি ভাইয়া ছবিতে, ওগুলো লাগবে না। এই যে যেটা বলছিলাম সিভিভি, আর এখানে তো বললাম সিভিটা দিয়ে মনে রাখবা, সিভিটা। ওকে, এবার আসো রাসায়নিক গঠন এবং কাজ। কাজের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এত কাজ তো মনে রাখতে পারবে না, যেটা মনে রাখবা সেটা হচ্ছে প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে, এটা ভালো করে মনে রাখবা। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন সংশ্লেষণ করে, আর মসৃণটা লিপিড সংশ্লেষণ করে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কি লাগানো থাকে? রাইবোজোম। রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি। তাহলে ও প্রোটিন তৈরি করলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি তৈরি করবে? প্রোটিনই তৈরি করবে, ওইটাই লিখছে। আর মসৃণটা লিপিড টিপিড এগুলো তৈরি করবে, আর লিপিড আর প্রোটিনের অন্তবাহক হিসেবে কাজ করে। এইটা পড়তে হবে, এই কয়টা পড়তে হবে। ঠিক আছে, একদম কমাই দিচ্ছি, এগুলো অন্তত পড়তে হবে। তারপর চলে আসো পার্থক্য, নাথিং ভেরি ইম্পর্টেন্ট। সবাই আনসার করো। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অন্তর্ভুক্ত নয় কোনটা? দেখি কত ভালো তোমরা পারবা, আমি আশা করি। পড়াতে পড়াতে ঘামাই গেলাম রে শীতের দিনে। উত্তর কি হবে? উত্তর হবে ভ্যাকিউল, তাই না? আমরা বলছিলাম সিস্টার্ন ভেসিকল আর টিউবুল, তাহলে উত্তর হবে ভ্যাকিউল। ভ্যাকিউল তো ছিল না। ঠিক আছে, উত্তর সঠিক, সবাই ভালো পারে, তোমরা এত জোস। আচ্ছা, এগুলো দরকার নাই। কোনটিকে প্রোটিন ফ্যাক্টরি অফ সেল বলা হয়? দেখি উত্তর করো সবাই। কোনটাকে প্রোটিন ফ্যাক্টরি অফ সেল বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি অফ সেল কে? উত্তর হচ্ছে কি? রাইবোজোম, তাই তো? প্রোটিন ফ্যাক্টরি অফ সেল। এবার আসো মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, ছোটবেলা থেকে খুব পরিচিত জিনিস আমাদের, মাইটোকন্ড্রিয়া বা মাইটোকন্ড্রিয়া। দেখো খুব শক্তিশালী, কারণ ও সকল শক্তির আধার, এই জন্য সে মাইটি। চলো এবার আসো কি কি পড়বো মাইটোকন্ড্রিয়া থেকে। মাইটোকন্ড্রিয়া এটাকে পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়, এটা এটার অপর নাম। ঠিক আছে, আর কি পড়বা? কেন এটাকে শক্তিঘর বলা হয় সেটা পড়বা। কারণ এখানে কিছু প্রক্রিয়া সংঘটিত হয়। 1 নাম্বার ক্রেবস চক্র, 2 নাম্বার ফ্যাটি অ্যাসিড চক্র, 3 নাম্বার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তাহলে কি কি? ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এই জিনিসগুলো কোথায় সংঘটিত হয়? এই মাইটোকন্ড্রিয়াতে। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয়। ওকে, নিচের দিকে আসো। নামকরণ কে করছে? একজন বিজ্ঞানীর নামই মনে রাখবা, নাম হচ্ছে তার ভেন্ডি বা ভ্যান্ডা, সরি ব্যান্ডা। ঠিক আছে, ব্যান্ডা, সে মাইটোকন্ড্রিয়ার নামকরণ করছে। তাহলে দেখো নামকরণ করছে হচ্ছে বিজ্ঞানী ব্যান্ডা। সংখ্যা পড়বা, সংখ্যা পড়বা হচ্ছে সাধারণত প্রত্যেক কোষে 300 থেকে 400টা মাইটোকন্ড্রিয়া থাকে, তবে যকৃত কোষ মানে লিভার, সেখানে 1000টার মতো থাকতে পারে। আকৃতি, আকৃতি অনেক আকৃতি হইতে পারে, দরকার নাই। আয়তনও পড়ার দরকার নাই, আয়তন পরীক্ষা আসে না।
তো যেগুলো বললাম এগুলো এখান থেকে দাগাবা এবং পড়বা। নেক্সটে চলে যাই। নেক্সটে হচ্ছে এখান থেকে পড়বা গঠন। গঠনের মধ্যে পড়বা যে প্রথমত এটাতে দ্বিস্তরী আবরণ থাকে। কয় স্তরী আবরণ? দ্বিস্তরী। বাইরের স্তরটা দেখো কেমন মসৃণ, আর ভেতরের স্তরটা ভাঁজ 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 হয়ে থাকে। তো এই কোশ্চেনটা পরীক্ষায় আসবে যে ভেতরের স্তরটা যেরকম ভাঁজ ভাঁজ হয়ে থাকে সেই ভাঁজগুলোকে কি বলা হয়? দাগাও। তাহলে ভেতরের স্তর ভাঁজ হয়ে আঙ্গুলের মতো তৈরি করে, এগুলোকে বলা হয় ক্রিস্টি। পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্রিস্টি পরীক্ষায় আসবে। হ্যাঁ, আচ্ছা। আর এই দেখো, এই যে তোমার ভেতরে দেখো ফোটা 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 দেওয়া, এগুলো হচ্ছে তরল পদার্থ। এটা যেই তরলটা দিয়ে পূর্ণ থাকে সেই তরলটার নাম হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে মনে রাখবা মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে জেলির মতো তরল থাকে তাকে কি নামে ডাকা হয়? নাম হচ্ছে ম্যাট্রিক্স। মতে মাইটোকন্ড্রিয়া, মতে ম্যাট্রিক্স, মনে রাখতে পারবা। ঠিক আছে, এগুলো 9-10-এ পড়ছো, এগুলো তোমরা পারো আমি জানি। আসো, এরপর কি পড়বা? অক্সিজম জিনিসটা পড়বা। অক্সিজম হচ্ছে এই যে দেখো যে আমরা ক্রিস্টি পড়ছিলাম, এই ক্রিস্টির গায়ে দেখো ক্ষুদ্র 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 অনেকগুলো জিনিসগুলো লাগানো আছে। দেখছো এই যে জিনিসগুলো লাগানো লাগানো, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বৃন্তর মতো, বোটার মতো কি অনেকগুলো জিনিস লাগানো আছে। এই বোটার মতো জিনিসগুলোকে বলা হয় কি? এগুলোকে বলা হয় হচ্ছে তোমার অক্সিজম। কি বলা হবে? অক্সিজম। ঠিক আছে, তো দাগাও। অক্সিজম হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণীতে লাগানো অতি ক্ষুদ্র দানা। তাহলে অতি ক্ষুদ্র দানাগুলোকে অক্সিজম বলা হয়। সাধারণত এটিপি সিনথেস এটাই অক্সিজম। এটিপি সিনথেসই কি? অক্সিজম। ঠিক আছে, নিচের দিকে আসো। মনে রাখবা যে মাইটোকন্ড্রিয়ার নিজস্ব বৃত্তাকার ডিএনএ থাকে, এই কথাটা মনে রাখবা। আর এটা পড়বা, মাইটোকন্ড্রিয়ার শুষ্ক ওজনের কত পার্সেন্ট প্রোটিন। এই কয়টা কোশ্চেন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইটুকু মনে রাখতে পারলেই চলবে। চলো নেক্সটে চলে আসি, এগুলো দরকার নাই। এখান থেকে আসো। হাসান স্যারের যে কাজগুলো মাইটোকন্ড্রিয়া দিছি সবগুলোকে এখানে একসাথ করে দেওয়া আছে। এতগুলো তুমি মনে রাখতে না পারলেও তোমাকে যেটা মনে রাখতে হবে যে মাইটোকন্ড্রিয়াতে কি কি প্রক্রিয়া সংগঠিত হয়। মাইটোকন্ড্রিয়াতে কি কি প্রক্রিয়া সংগঠিত হয়। তারা ভাই একটু কলটা ধরতে হবে। হ্যালো, একটু পরে কল দিতে হবে। যেটা বললাম ভাইয়া যে মাইটোকন্ড্রিয়াতে কি কি প্রক্রিয়া সংগঠিত হয় সেটা তোমাকে জানতে হবে। সেটা বললাম কি কি? সেটা হচ্ছে ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, আর হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এই নামগুলো তোমাকে জানতে হবে। ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এইগুলো তোমার পরীক্ষার জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে এখানে আছে দেখো, কোথায় গেল? এই যে এটা 3 নাম্বার পয়েন্ট আছে, এটা ভালো করে জানবা। বাকিগুলো তেমন একটা আসে না পরীক্ষায়, এটা পরীক্ষায় আসে 10 নাম্বারটা আর 7 নাম্বারটা। 7 নাম্বার হচ্ছে শুক্রাণু ও ডিম্বাণু গঠনে সহায়তা করা, আর কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু নিয়ন্ত্রণ করা, এটাও মাইটোকন্ড্রিয়ার কাজ। এবার দেখো কিছু কিছু রোগ আছে বিজ্ঞানীরা দেখতে পাচ্ছে যা মাইটোকন্ড্রিয়ার সমস্যার কারণে হয়। এরকম কিছু রোগ পড়তে পারো, একটা হচ্ছে পার্কিনসন, একটা হচ্ছে আলজাইমার, আর একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। তাহলে এই 3টা রোগের নাম মনে রাখবে। এগুলো মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার বলা হয়। কি বলা হয়? মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার। ভাইয়া হচ্ছে বারডেমের নিউরোলজি ডিপার্টমেন্টে আছি, তো ওখানে আমাদের খুব কমন রোগী এই যে পার্কিনসন রোগী, আলজাইমার রোগী, এগুলো খুব কমন রোগী। পার্কিনসন রোগী হচ্ছে দেখবা যে তোমাদের আশেপাশে আছে, তোমরা দেখছো কিন্তু তোমরা জানো না রোগটার নাম কি। দেখবে যে অনেক বয়স্ক মানুষ যাদের বয়স 50-এর উপরে হাত পা এরকম অস্বাভাবিক রকম কাঁপে। নর্মাল অবস্থাতে বসে আছে কিন্তু হাত পা কাঁপতেছে, মাথাটা কাঁপতেছে, এরকম এরকম করতেছে। এটাকে বলা হয় পার্কিনসন্স ডিজিজ। ঠিক আছে, তো এইটা একটা খুব কমন রোগ। আর আলজাইমার রোগ হচ্ছে 45 বছরের উপরে বয়সের মানুষের হয় ইউজুয়ালি। সেটা হচ্ছে যারা আস্তে আস্তে স্মৃতিগুলো ভুলে যাইতে শুরু করে। ঠিক আছে, দেখা যায় যে শর্ট টার্ম মেমোরিগুলো লস হইতে থাকে। আস্তে আস্তে এমন একটা সময় আসে যে তার নিজের ঘরের ঠিকানা দিয়ে ভুলে গেল, তাহলে ওইটাকে আমরা বলি আলজাইমার রোগী। ঠিক আছে, তাহলে এই যে রোগগুলো, এগুলো হচ্ছে সব কি? এগুলো সব মাইটোকন্ড্রিয়ার সমস্যার কারণে হয়, মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার। ওকে, তাহলে এটা ভালো করে পড়বা। আর এন্ডোসিম্বায়েন্ট, এটা কাকে কাকে বলা হয় মনে রাখবা? ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া, এই দুটো অঙ্গাণুকে বলা হয় এন্ডোসিম্বায়েন্ট। তাহলে কে কি বললাম? ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়াকে বলা হয় এন্ডোসিম্বায়েন্ট। শেষ, এখান থেকে এটুকু।
এগুলো দরকার নেই আমাদের। প্লাস্টিডে চলে আসি, চলো প্লাস্টিড। প্লাস্টিড কি? প্লাস্টিড তো আমরা জানি এটা একটা কোষের, উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। এটা শুধু কোথায় পাওয়া যায়? উদ্ভিদ কোষে পাওয়া যায়, এটা প্রাণী কোষে পাওয়া যায় না। এটা যদি প্রাণী কোষে পাওয়া যাইতো তাহলে কি লাভ হইতো বলো তো? যে লাভ হইতো সেটা হচ্ছে আমরা সব সময় সূর্যের নিচে দাঁড়ায় থাকতাম, আমরা আর খাদ্য রান্না করতাম না, ঠিক আছে? কারণ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারতাম। তাহলে এটা মনে রাখবো, প্লাস্টিড এটা খাবার তৈরির সাথে জড়িত, ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, বিজ্ঞানী শিম্পার এটার নামকরণ করছে, তাহলে মনে রাখবা আবিষ্কারকের নাম হচ্ছে শিম্পার। এবং এটা কোথায় কোথায় থাকে না? ছত্রাক, ব্যাকটেরিয়া, শৈবাল এবং প্রাণী কোষে কোনো প্লাস্টিড থাকে না, এটা মনে রাখবা। প্রকারভেদটা ভালো করে পড়তে হবে। দেখো, প্রথমত প্লাস্টিডকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কালার যুক্ত আর একটা হচ্ছে কালারহীন। তাহলে বর্ণযুক্ত হচ্ছে আর বর্ণহীন। বর্ণহীনটার নাম হচ্ছে লিউকোপ্লাস্ট। এটা সাধারণত মাটির নিচের অংশে থাকে এবং এটার প্রধান কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। আবারও বলতেছি, বর্ণহীন প্লাস্টিড এটা মাটির নিচে থাকে, এটার কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। এখন 3 ধরনের খাদ্য সঞ্চয় করতে পারে: শ্বেতসার, প্রোটিন আর স্নেহ। আমরা তো জানি আমরা 3 ধরনের খাবার খাই: শর্করা, চর্বি, প্রোটিন। তাহলে এই 3টা সঞ্চয় করা যায়। তাহলে 3টা সঞ্চয়ের উপর ভিত্তি করে 3টা নাম দেওয়া হয়েছে। তো পরীক্ষায় কোয়েশ্চেন আসবে যে প্রোটিন সঞ্চয় করে যেটা, সেটাকে কি বলা হয়? দেখো, এটাকে বলা হয় অ্যালিউরোপ্লাস্ট। এটা কিভাবে মনে রাখবা? এটা এইভাবে মনে রাখতাম আমি মনে রাখতাম যে এই লাইনটা লিখে রাখি: আমি ভাত খাই, আলি প্রোটিন খায়। মানে আমি আর আমার বন্ধু, আমি হচ্ছে ভাত খাইতে পছন্দ করি, আর আলী আমার বন্ধু, সে প্রোটিন খায়। তো দেখো, আমি দিয়ে অ্যামাইলোপ্লাস্ট, অ্যামাইলো ভাত, ভাত মানে কি? কার্বোহাইড্রেট। তাহলে শ্বেতসার সঞ্চয় করলে সেটাকে বলতাম অ্যামাইলোপ্লাস্ট। আর আলী হচ্ছে প্রোটিন খায়, তাহলে প্রোটিন সঞ্চয় করলে সেটাকে বলবো অ্যালিউরোপ্লাস্ট। আর বাকি যেটা থাকে স্নেহ সঞ্চয় করে, ইলায়োপ্লাস্ট। ঠিক আছে, এটা মনে রাখবা। আর এবার আসো ক্রোমোপ্লাস্ট আর ক্লোরোপ্লাস্ট। এটা হচ্ছে বর্ণযুক্ত, এটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। যদি সবুজ হয় সেটাকে বলে ক্লোরোপ্লাস্ট, ছোটবেলায় পড়ছো। আর রঙিন হইলে সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ঠিক আছে, কালারগুলা মনে রাখতে পারলে খুবই ভালো, খুবই ইজিলি মনে রাখা যায়। যেমন রোডো, এটাকে উচ্চারণ করবা রেড ও। তাহলে রেড মানে কি? লাল, তাহলে কালারটা হবে কি? লাল। রোডো, রেডো, তাহলে মনে থাকবে। তারপর চলে আসো ক্যারাটিনোপ্লাস্ট। কতে ক্যারাটিন, কতে কমলা। কতে ক্যারাটিন, কতে কমলা। আর জ্যান্থোপ্লাস্ট এভাবে উচ্চারণ করবা, জ্যান্থপ্লাস্ট। উচ্চারণটা হবে কি? জ্যান্থপ্লাস্ট। তো দেখো, দেখেন একটা হ উচ্চারণ হয় না? হ দিয়ে মনে রাখবা হলুদ। তাহলে উচ্চারণ করবা কিভাবে? জ্যান্থপ্লাস্ট, হতে হলুদ, তাহলে জ্যান্থোপ্লাস্ট হলুদ। তো তোমার 3টার কালার মুখস্থ হয়ে গেছে, বাকি একটা বাদামি। ঠিক আছে, তাহলে এইভাবে এইটুকু সুন্দর করে পড়লে তোমার এই জিনিসটা ক্লিয়ার হবে। দেখো, এইটুকু পর্যন্ত ক্লিয়ার হলে ভাইকে একটু বলো যে ভাইয়া ক্লিয়ার। ওকে, ক্লিয়ার, এটুকু বুঝতে পারছো। তারপর চলে যাই, চলো। এখান থেকে আর কিছু লাগবে না রে। এই যে যেটা ভাইয়া পড়াইলাম এতক্ষণ ধরে, আমি ভাত খাই, আলী প্রোটিন খায়, পারবা। তারপর আসো, এখান থেকে গঠন থেকে কি কি পড়বেন বলে দি ভাইয়া। ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এটাকে বলা হয় শর্করা জাতীয় খাদ্যের কারখানা, এটা পড়বেন। সাধারণত প্রত্যেকটা উদ্ভিদ কোষে 10 থেকে 40টা ক্লোরোপ্লাস্ট থাকে, এই কথাটা পড়বা। এটাকে কোষের রান্নাঘর বলা হয়, এটা পড়বা। আর আকৃতি পড়বা, যে এটা সাধারণত উচ্চ শ্রেণীর উদ্ভিদ এটা লেন্স আকৃতি হয়ে থাকে, এটা ভালো করে মনে রাখবা। আর বাকি এই যে অন্য যে আকৃতিগুলো আছে, এগুলো আসলে তোমার এই অ্যাডমিশন টেস্টে বেশি আসে। তোমাদের আমরা বায়োস্টার এক্সামেও রাখবো না এবং এইচএসসিতেও আমি কোনোদিন আসতে দেখি নেই। তো এটা নিয়ে খুব একটা প্যারা নেওয়ার কিছু নেই। তুমি এটাই মনে রাখো যে উচ্চ শ্রেণীর উদ্ভিদে কি থাকে, লেন্স আকৃতি, এটাই মাথায় রাখো। ঠিক আছে, এরপর চলে আসো ক্লোরোপ্লাস্টের গঠন। গঠনের মধ্যে মনে রাখা, এটার আবরণীটা একটা বিশেষ জিনিস দিয়ে তৈরি হয়, তার নাম হচ্ছে গ্লাইকোসিল গ্লিসারাইড। এটা মনে রাখবা, গ্লাইকোসিল গ্লিসারাইড। ওকে, গ্লাইকোসিল গ্লিসারাইডটা লাগাও। আর এটার ভেতরের গঠনটা তোমরা ছোটবেলায় পড়ছো, আমি একটু জাস্ট রিকল করাই দিই, তোমাদের মনে আছে কিনা আমি জানি না। দেখো ছবিটা দেখে মনে পড়ে কিনা। ভাইয়া বলি, দেখো তোমাদের মনে আছে, আমি মনে হয় মনে আছে। তাহলে চারপাশে একটা দ্বিস্তরী আবরণ দিয়ে তৈরি হয়, সেই আবরণটার নাম হচ্ছে গ্লাইকোসিল গ্লিসারাইড।
তারপর এর ভেতরে একটা তরল পদার্থ থাকে। মাইটোকন্ড্রিয়ার তরলকে বলা হয় ম্যাট্রিক্স, আর এটার তরলকে বলা হয় স্ট্রোমা। কি বলা হয়? স্ট্রোমা। নামটা হচ্ছে স্ট্রোমা। দেখো স্ট্রোমা, এই যে দেখো স্ট্রোমা। ওকে, এবার দেখো এরপর এর ভেতরে কিছু কিছু চাকতি অনেকগুলো চাকতি একসাথে বসে তৈরি করে। এই প্রত্যেকটা চাকতিকে বলা হয় গ্রানাম চাকতি বা গ্রানা। এই সবগুলো মিলে যেটা তৈরি করে সেটার নাম হচ্ছে গ্রানাম। ঠিক আছে, পুরো জিনিসটার নাম হচ্ছে একটা গ্রানাম। তাহলে গ্রানা অনেকগুলো মিলে একটা গ্রানাম তৈরি করে। এই গ্রানাম চাকতির আরেকটা অপর নাম হচ্ছে থাইলাকয়েড। মানে এগুলোর ভেতরের অংশটার নাম হচ্ছে কি? থাইলাকয়েড। ঠিক আছে, তার মানে মনে রাখবে যাহাই গ্রানাম চাকতি, ওই গ্রানাম চাকতির ভেতরের অংশটার নাম কি? থাইলাকয়েড। ওকে, আচ্ছা, তাহলে থাইলাকয়েড এই জিনিসটা জানলাম। ওকে, এবার দেখো প্রত্যেকটা গ্রানাম, একটা গ্রানাম আর একটা গ্রানামের সাথে কিছু সুতা দিয়ে যুক্ত আছে, দেখছো? সুতা, এটাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। কি বলা হয়? স্ট্রোমা ল্যামেলি। শেষ। এই কয়টা শব্দ তোমার মাথায় থাকলে ইনাফ, আর কিচ্ছু লাগবে না, এইটুকু পারলে পরীক্ষা পাস। ওকে, দেখো ভাই এই জিনিসগুলো একটু দাগাই দিই, কোনটা কোথায় আছে। দেখো এই যে দেখো, এই যে ম্যাট্রিক্স তরল পদার্থ থাকে যেটাকে বলা হয় স্ট্রোমা। তারপর হচ্ছে কিছু থলে আকৃতির ত্রিমাত্রিক বস্তু থাকে যাকে বলা হয় থাইলাকয়েড। তারপরে এই যে দেখো 10 থেকে 100টা থাইলাকয়েড উপর জুপর সজ্জিত হয়ে একটি গ্রানা তৈরি করে। প্রত্যেকটা ক্লোরোপ্লাস্টে 40 থেকে 60টি গ্রানা থাকে। এগুলো পড়বা সবগুলো, হ্যাঁ, এই অবজেক্টিভগুলো ইম্পর্টেন্ট। আর এই গ্রানামের ভিতরে কি থাকে? কিছু এই যে ওই ইয়ার মধ্যে মাইটোকন্ড্রিয়াতে যেরকম ছোট ছোট এরকম ছিল না, ওগুলাকে কি বলছিলাম? অক্সিজোম। আর এখানে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র দানার মতো দেখা যায়, এই দানাগুলোকে বলা হয় কোয়ান্টোজোম। তাহলে মাইটোকন্ড্রিয়াটার নাম হচ্ছে অক্সিজোম, এটার নাম হচ্ছে কোয়ান্টোজোম। একটু খেয়াল রাখতে হবে, নাহলে ভুল হয়ে যাবে কিন্তু। অক্সিজোম, কোয়ান্টোজোম। ওকে, আচ্ছা, এখান থেকে এইটুকু ভালো করে পড়বা। কাজের মধ্যে থেকে এই একটা কথাই বারবার ভাইয়া বলতেছি যে এটা একটা শর্করা তৈরির কারখানা, এখানে শর্করা জাতীয় খাবার তৈরি হয়, এটাই ভালো করে মাথায় রাখো। আর এটা সালোক শ্বসন তৈরি করতে সাহায্য করে, এটা মনে রাখতে পারো। ফটোফসফোরাইলেশনে সাহায্য করে, এটাও মনে রাখতে পারো। আর এটা তো প্রধান কাজ তোমরা জানোই, শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। ঠিক আছে, ওকে, ডান। এইটুকু ভালো করে পড়াশোনা করবা। তারপর চলে যাই, আমরা পড়বো হচ্ছে, এগুলো পড়াই ফেলছি ভাইয়া, এগুলো পারবা তোমরা এখন। চলো সেন্ট্রিওলটা পড়ে ফেলি। সেন্ট্রিওল থেকে যেটা পড়বা, যে বিজ্ঞানী, কোন বিজ্ঞানী আবিষ্কার করছে? বিজ্ঞানীর নাম হচ্ছে ভ্যান ব্যান্ডেন। কি নাম? ভ্যান ব্যান্ডেন। ঠিক আছে, আমরা ছোটবেলায় কার্টুন দেখতাম না, বেন 10, হচ্ছে একটা লোক, একটা বাচ্চা ছিল, তার একটা ঘড়ি ছিল, ঘড়িতে চাপ দিলে সে বিভিন্ন এলিয়েন হয়ে যাইতো, ওরকম মনে রাখবা, বেন 10। ঠিক আছে, নাম হচ্ছে বিজ্ঞানী ভ্যান্ডেন। ওকে, ভ্যান্ডেন হচ্ছে এই সেন্ট্রিওল আবিষ্কার করেন। নিচের দিকে আসো, এটা কোথায় কোথায় অনুপস্থিত এটা মনে রাখবা। এটা কাদের বৈশিষ্ট্য? সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম, এটা উদ্ভিদ কোষে থাকে না, এটা শুধু প্রাণী কোষে থাকে। প্রাণী কোষের অনন্য বৈশিষ্ট্য। আচ্ছা, এখানে আসো, ভৌত গঠন থেকে মনে রাখবা সেন্ট্রিওল 3টি অংশ দিয়ে গঠিত হয়। একটা হচ্ছে প্রাচীর, একটা হচ্ছে যোজক, আর একটা হচ্ছে অনুনালিকা। আচ্ছা, অনুনালিকার সংখ্যা পড়বা 9টা। ত্রয়ী অনুনালিকা কয়টা থাকে? 9টা। আর সেন্ট্রোস্ফিয়ার আর সেন্ট্রিওলকে একত্রে কি বলা হয়? সেন্ট্রোজোম। এখান থেকে এইটুকু ভালো করে পড়লেই হবে। সেন্ট্রিওলের কাজের পাশে 3 স্টার দাও, সবগুলো কাজ পড়তে হবে। সেন্ট্রিওলের সবগুলো কাজ পড়তে হবে, সেন্ট্রিওলের কোনো কাজ বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, এই যে আমরা কিভাবে, এই যে এইটা দিয়ে মনে রাখতে পারি, মানিকের বিয়ের সিক্রেট ফ্লাশ। যেহেতু এটা সবগুলো কাজ মনে রাখতে হয়, এই জন্য একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারো চাইলে, মানিকের বিয়ের সিক্রেট ফ্লাশ করে দিছো তুমি। তাহলে মানিক দিয়ে হচ্ছে মাকু যন্ত্র তৈরি করবে, বিয়ে দিয়ে কোষ বিভাজনে সাহায্য করবে, সিক্রেট দিয়ে হচ্ছে সিলিয়া সৃষ্টি করবে, আর ফ্লাশ দিয়ে হচ্ছে ফ্লাজেলা সৃষ্টি, শুক্রাণুর লেজ তৈরি করা। প্রত্যেকটা কাজই পরীক্ষায় আসে ভাইয়া, যেভাবে বলতেছি সেভাবে একটু খেয়াল রাখো। সেন্ট্রিওলের কাজ মানিকের বিয়ের সিক্রেট ফ্লাশ। ঠিক আছে, তাহলে মনে থাকবে। ওকে, মানিক নামে কেউ আছে কিনা ক্লাসে কে জানে? ঠিক আছে, এবার আসলে কোষীয় কঙ্কাল। একজন জিজ্ঞেস করতেছিল যে ভাইয়া কোষীয় কঙ্কাল কি, সাইটোস্কেলেটন কি? ব্যাপারটা বুঝো। একটা তুমি বিল্ডিং বানাইছো, বিল্ডিংটাকে ধরে রাখার জন্য বিভিন্ন পিলার থাকে না, চারপাশে পিলার বানাও না তুমি? ওরকম মানে পুরো বিল্ডিং এর গঠনটাকে ধরে রাখার জন্য যে পিলার, এটাই কিন্তু একটা
কঙ্কাল, ঠিক আছে? ওরকমই আমাদের একটা কোষ, এই কোষটা তো স্থির অবস্থায় থাকতে হবে। এই স্থির অবস্থায় থাকার জন্য অনেকগুলো পিলারের মতো লম্বা টিউবের মতো সুতার মতো জিনিস আমাদের কোষের ভেতরে থাকে, এগুলোকে বলা হয় সাইটোকঙ্কাল বা সাইটোস্কেলেটন। সাইটোস্কেলেটন 3 ধরনের হয়, আমরা এখন পড়বো। একটার নাম হচ্ছে মাইক্রোফিলামেন্ট, একটার নাম হচ্ছে মাইক্রোটিউবুল, দেখো মাইক্রোটিউবুল, একটা নাম হচ্ছে মাইক্রোফিলামেন্ট, আর একটার নাম হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ঠিক আছে? তিনটা থেকে তিনটা কাজ পড়বা, বেশি বেশি দরকার নেই। মাইক্রোটিউবুল আবিষ্কারক কে, এগুলো পরীক্ষায় খুব কম আসে, এগুলো নিয়ে খুব একটা মাথা ব্যথা নাই আমার। যেটা মাথা ব্যথা হচ্ছে কাজ দাগাও, মাইক্রোটিউবুলের কাজ দাগাও। 1 নাম্বারটা দাগাবা ফ্লাজেলা সিলিয়ার বিচলনে সাহায্য করে। 2 নাম্বারটা দাগাবা কোষ বিভাজনের সময় মাকু যন্ত্র তৈরি করে। 4 নাম্বারটা দাগাবা সাইটোস্কেলেটন হিসেবে কাজ করে। শেষ, এই 3টা পড়বা। মাইক্রোটিউবুলের কাজ 3টা পড়বা, ঠিক আছে? চলে যাব হচ্ছে মাইক্রোফিলামেন্ট। মাইক্রোফিলামেন্টের কাজ পড়বা হচ্ছে এরা সাইটোপ্লাজমীয় চলন বা ফ্যাগোসাইটোসিসে সাহায্য করে। এটা ক্রোমোজোমের বিপরীত মেরুতে চলনে সাহায্য করে। যখন কোষ বিভাজন চ্যাপ্টার পড়াবো তখন জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। অ্যানাফেজ দশায় মাঝখান থেকে ক্রোমোজোমটাকে 2 পাশে টেনে নিয়ে যায়, এই টেনে নিয়ে যাওয়ার কাজটা করে হচ্ছে মাইক্রোফিলামেন্ট, ঠিক আছে? আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এটার এক্সাম্পলগুলোর নামগুলো একটু মনে রাখতে পারলে ভালো, কারণ পরীক্ষায় এগুলো আসে, যে ক্যারাটিন, ভাইমেন্টিন বলে, এটা কিসের এক্সাম্পল? এটা কোষের আকৃতি দানে সাহায্য করে, আকৃতি দানে সাহায্য করে, এটা পড়বা, আকৃতি দানে সাহায্য করে। শেষ, এগুলো থেকে এইটুকু পড়লেই হবে। ব্যাপারটা হচ্ছে এখন বলবো ভাই এগুলো থেকে তো অনেক কথাবার্তা আছে, আপনি এত কিছু দাগাচ্ছেন না, শুধু এগুলো দাগাচ্ছেন কেন? ভাইয়া তো এত বছর কোশ্চেন নিয়ে ঘাটাঘাটি করতেছি, এত বছর পরীক্ষায় কি আসতেছে সেগুলো দেখতেছি, তো যেগুলো তোমার দরকার, কারণ হচ্ছে এই চ্যাপ্টারটা অনেক বিশাল এবং দেখা যাবে যে সব শেষ হবে না, তাই যেগুলো দরকার সেগুলোই ভাইয়া সামারাইজ করে দিচ্ছি। ওকে, নেক্সটে চলে আসো, এর পরেরটাতে দেখি আমরা কি আছে। পারক্সিজম। পারক্সিজম থেকে শুধু একটা এনজাইমের নাম আমরা মনে রাখবো। এনজাইমের নাম হচ্ছে কি? এনজাইমের নাম হচ্ছে ক্যাটালেস। দাগাও ক্যাটালেস। এই ক্যাটালেস এনজাইমটা কি করে? ক্যাটালেস এনজাইমটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড, একটা বিষাক্ত পদার্থ, এটাকে ভেঙে পানিতে পরিণত করে। তার মানে যে কথাটা বললাম যে পার অক্সিজম, ভাইয়া উচ্চারণ করার সাথে সাথে তোমার মাথায় একটাই কথা আসবে, কি? ক্যাটালেস। ক্যাটালেস, ক্যাটালেস কোথায় থাকে? পারক্সিজমের ভিতরে থাকে। কি কাজ করে? সে হচ্ছে তোমার হাইড্রোজেন পারক্সাইডকে ভাঙার কাজ করে। এটাই পড়বা, আর কিছু দরকার নেই। চলে আসো নেক্সট, যেটা পড়বা সেটা হচ্ছে কোষ গহ্বর। এখান থেকে একটাই অবজেক্টিভ আছে, কোষ গহ্বরের একটা পাতলা পর্দা থাকে, পর্দাটাকে কি বলা হয়? পর্দাটার নাম মনে রাখবা, টনোপ্লাস্ট। কোষ গহ্বরের পর্দার নাম কি? টনোপ্লাস্ট। আর এটা তো তুমি জানোই, কোষ গহ্বর একটা অনন্য বৈশিষ্ট্য। কার? উদ্ভিদ কোষের, প্রাণী কোষে থাকে না। ঠিক আছে, তাহলে নেক্সটে চলে যাচ্ছি। নিউক্লিয়াস। নিউক্লিয়াস থেকে যেটা পড়বো, আমরা জানি নিউক্লিয়াস জিনিসটা কি? এটা হচ্ছে কোষের কেন্দ্র, কোষের প্রাণ, কোষের মস্তিষ্ক, সবকিছু। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোষের মস্তিষ্ক, কেন্দ্র, প্রাণ, কেন্দ্রিকা সব বলা হয়। রবার্ট ব্রাউন হচ্ছে এটাকে আবিষ্কার করছে। কোথায় আবিষ্কার করছে? সেটা হচ্ছে অর্কিড, এটা আবিষ্কার করছে। এবং ল্যাটিন নাক্স শব্দ থেকে এটা উৎপত্তি হয়েছে, ল্যাটিন নাক্স শব্দ থেকে। তো এখান থেকে অনেকগুলো কোষ আছে, এগুলো পড়বা। আরেকটা জিনিস পড়বা, সেটা হচ্ছে যে কোথায় নিউক্লিয়াস থাকে না, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখাও যে সিপ কোষে এবং মানুষের লোহিত রক্তকণিকা, এখানে কোনো নিউক্লিয়াস থাকে না। তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়বা। নিচের দিকে আসো, গঠনের মধ্যে এই কোশ্চেনটা পরীক্ষা আসে, স্পার্ম বা শুক্রাণুর কত পার্সেন্ট নিউক্লিয়াস? স্পার্মের 90%ই হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াসের কাজ আলাদা করে মুখস্থ করার দরকার নেই, সবাই পারি। গঠনটার দিকে তাকাই, দেখো চারপাশে একটা আবরণ থাকে, এটার নাম হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ। তারপর ভেতরে একটা তরল থাকে, এটার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। আর কিছু সুতার মতো চারপাশে থাকে, এরকম ঘুরায় 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 ঘুরায়, এই সুতাগুলোর নাম হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম। আর ভেতরে যেটা আছে এটার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম, ঠিক আছে? নিউক্লিওলাস, সরি, নিউক্লিওলাস। তাহলে এই 4টা অংশের নাম মনে রাখার চেষ্টা করবা। ওকে, দেখো পড়ে ফেলছি আমরা অলরেডি। এখানে আসো, দেখো 4টা অংশের নাম, নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিয়ার রেটিকুলাম। তাহলে এটা হচ্ছে এনভেলপ, এটা হচ্ছে তরলটা নিউক্লিওপ্লাজম, এটা হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম, এটা নিউক্লিওলাস, ঠিক আছে? আচ্ছা, অবজেক্টিভ পড়বা, নিউক্লিয়ার রন্ধ্রের মধ্যে একটা ছিদ্র থাকে, এই ছিদ্রটার ব্যাস পরীক্ষায় আসে 9 ন্যানোমিটার।
এগুলো থেকে আর কোশ্চেন আসে না, নাথিং ভেরি ইম্পর্টেন্ট। এখানে আসো, নিউক্লিওপ্লাজমও তেমন একটা পরীক্ষা আসে না, না পড়লেও চলে। আমরা পড়বো নিউক্লিওলাস। ওলাস থেকে যেটা পড়বা, নিউক্লিওলাসের যেই জায়গাটাতে ক্রোমোজোম লাগানো থাকে সেই জায়গাটার একটা নাম আছে, এটা পড়বা, পরীক্ষা আসবে। স্যাট কি বলা হয়? স্যাটেলাইট। তাহলে মনে রাখবা ক্রোমোজোমের যেই স্থানটাতে লাগানো থাকে সেটার নাম হচ্ছে স্যাটেলাইট। ওকে, এটা একটু ইম্পর্টেন্ট। আর তেমন কিছু এই পরীক্ষায় আসার মতো না, অবজেক্টিভে আসার মতো না। রিটেনের জন্য চিত্রটা ভালো করে শিখবা। আসলে নিউক্লিয়ার রেটিকুলাম, আমরা আসি এখন হচ্ছে কোষস্থ নির্জীব বস্তু। অলরেডি পড়ে ফেলছিলাম। সঞ্চিত পদার্থ 3 ধরনের হইতে পারে। কি কি ছিল? কার্বোহাইড্রেট, প্রোটিন আর লিপিড, এটা আমরা পারি। নিঃসৃত পদার্থ মনে রাখছিলাম কি দিয়ে? হরপেন, হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার। ওকে। আর বজ্র পদার্থ তো বলছিলাম যে রেজিন, ট্যানিন, গাম, ল্যাটেক্স, মনে রাখার জন্য। শুধু এখানে 2টা অবজেক্টিভ এক্সট্রা, যে খনিজ ক্রিস্টাল ক্যালসিয়াম অক্সালেট থাকে, এটা যদি সূচের মতো থাকে তাহলে সেটাকে বলা হয় রাফাইড, আর আঙ্গুরের থোকার মতো থাকলে সেটাকে বলা হয় সিস্টোলিথ। এই 2টা অবজেক্টিভ এখান থেকে পড়বা এক্সট্রা। তাহলে কি কি বলছেন? ক্যালসিয়াম অক্সালেট সূচের মতো থাকলে সেটাকে বলা হবে রাফাইড, আর ক্যালসিয়াম কার্বনেট আঙ্গুরের থোকার মতো থাকলে সেটাকে বলা হয় সিস্টোলিথ। ওকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল। তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার আসো ক্রোমোজোম। ক্রোমোজোম আজকের আমাদের লাস্ট টপিক। ক্রোমোজোম থেকে যেটা পড়বা সেটা হচ্ছে ক্রোমোজোম জিনিসটা কি। ক্রোমো শব্দের অর্থ হচ্ছে রং, আর সোমা শব্দের অর্থ দেহ, রং ধারণকারী দেহ। তো কাহিনীটা হয়েছে কি, বিজ্ঞানীরা দেখলো মাইক্রোস্কোপের নিচে কোষের সব কিছুকে তোমার রংহীন দেখা যায়, মানে বেরং দেখা যায়, কিন্তু ক্রোমোজোম একমাত্র জিনিস যেটাতে কোনো রং দিলে সেটাকে সে গ্রহণ করতেছিল, অ্যাবজর্ভ করতেছিল। এই জন্য এটার নাম দিয়ে দিয়েছে ক্রোমোজোম। আবিষ্কারকের নামটা পড়বা। আবিষ্কারক বা নামকরণ করছে বিজ্ঞানী ওয়ালডেয়ার। বিজ্ঞানীর নাম হচ্ছে কি? ওয়ালডেয়ার। সে ক্রোমোজোম নামকরণ করছে, বিজ্ঞানী ওয়ালডেয়ার। আর ক্রোমাটিন নামকরণ করছে ওয়াল্টার ফ্লেমিং। আসো এখন দেখো, বইয়ের মধ্যে এই জিনিসটা পাবা তুমি। সেটা হচ্ছে সবচাইতে কম ক্রোমোজোম থাকে কোথায়, সবচেয়ে বেশি ক্রোমোজোম থাকে কোথায়, এটা পড়তেই হবে, এটা বাদ দেওয়া যাবে না। যেমন পুষ্পক উদ্ভিদে সবচেয়ে কম ক্রোমোজোম থাকে কার কাছে? হ্যাপ্লোপাপ্পুস গ্রাসিলিস। তো তুমি এভাবে মনে রাখবা যে পাপ্পু, পাপ্পু মানে কি? বোকা, তাহলে তার ক্রোমোজোম কম, তাহলে পাপ্পুস, ঠিক আছে। আর প্রাণীর মধ্যে সবচেয়ে কম থাকে গোল কৃমিতে, ঠিক আছে। আর পুষ্পক উদ্ভিদের মধ্যে সবচেয়ে বেশি থাকে কার কাছে? পোয়া লিটারোসা। দেখো লিটারোসা, লিটারোসা মানে কি? সে পোয়া মাছ, কিন্তু সে অনেক পড়াশোনা করছে, সে লিটারেট, ঠিক আছে। এই জন্য তার ক্রোমোজোম অনেক বেশি। তাহলে মনে রাখবো পোয়া লিটারোসা, এটা সবচেয়ে বেশি থাকবে। আর সবচেয়ে কম থাকবে হচ্ছে আউলা কান্থা, ঠিক আছে। সবচেয়ে বেশি প্রাণীর মধ্যে থাকবে হচ্ছে আউলা কান্থা। আউলা কান্থা নামটা মজার নাম, আউলা কান্থা। তাহলে এই 4টা মনে রাখতে হবে। ওকে, এরপর এখানে অনেকগুলো অবজেক্টিভ আছে, এখান থেকে কোনটা কোনটা লাগবে ভাইয়া টিক চিহ্ন দিচ্ছি, শুধু ওগুলো দাগাও। ধান, গম, পেঁয়াজ, তামাক, পাট, মানুষ, গরু, কবুতর, গিনিপিগ, গৃহমাছি, মশা, হাইড্রা। এই কয়টার বৈজ্ঞানিক নাম এবং ক্রোমোজোমের সংখ্যা একটু পড়ার চেষ্টা করবা, যতটুকু মনে থাকে, ঠিক আছে। কিন্তু কমাই দিছি ভাই, অনেকগুলো ছিল, অনেক কমাই দিছি। এগুলো পরীক্ষায় আসছে, বিভিন্ন পরীক্ষায় আসছে। ওকে, তাহলে এখান থেকে এটুকু পড়বেন। ক্রোমোজোমের ভৌত গঠন, ভৌত গঠনের রিটেনের জন্য চিত্রটা ইম্পর্টেন্ট। আর এমসিকিউর জন্য তোমার মনে রাখবা যে হিস্টোন প্রোটিন আর ক্রোমোজোম একসাথে যুক্ত থাকলে ওটাকে নিউক্লিওজোম বলা হয়। আর এখান থেকে এইটা ভালো করে মনে রাখবা, যেই অংশতে কম কুণ্ডলিত থাকে সেটার নাম ইউক্রোমাটিন, আর যেটা বেশি কুণ্ডলিত থাকে সেটার নাম হচ্ছে হ্যাটারোক্রোমাটিন। এই 2টো অবজেক্টিভ পরীক্ষায় আসে। বেশি প্যাঁচানোটার নাম কি? হ্যাটারোক্রোমাটিন। মনে রাখবা বেশি প্যাচ লাগানো এটা কোনো কাজেই লাগে না, তাহলে হ্যাটারোক্রোমাটিন কোনো ব্যবহার হয় না। ইউক্রোমাটিন থেকেই ট্রান্সলেশন করা যায়, প্রোটিন তৈরি করা যায়। ওকে, এবার আসো এখান থেকে যেটা পড়বা তুমি সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। ক্রোমোজোমের মাঝখানে একটা অরঞ্জিত অঞ্চল থাকে, সেটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। এই নামটা মনে রাখবা। আর আরেকটা জিনিস পড়বা, সেটা হচ্ছে কাইনেটোকোর আছে একটা জিনিস, দেখো কাইনেটোকোর, এটার মর্টার প্রোটিনে মাইক্রোটিউবুল যুক্ত হয়। এই কোশ্চেনটা পরীক্ষা আসে। আর গৌণকুঞ্চন, এই নামটা মনে রাখবা। গৌণকুঞ্চনে নিউক্লিয়াস পুনর্গঠন অঞ্চল বলা হয়। এগুলো এখনো বুঝবা না, এটা যখন তুমি কোষ বিভাজন ভাইয়া নেক্সট ক্লাসে পড়াবো তখন এই জিনিসগুলো ক্লিয়ার হবে। এই জন্য আমি একটু আপসা আপসা রাখতেছি,
এগুলো নেক্সট ক্লাসে আমি একদম এক্সপ্লেনেশন করব যে হোয়াট ইজ গৌণ গুঞ্জন, এটার পুনর্গঠন অঞ্চল জিনিসটা কি সেটা একটু দেখাবো। ওকে, তখন ক্লিয়ার হবে। ওকে, এখানে আসো, স্যাটেলাইট তো আগেই পড়াই ফেলছি। এটা পড়বা যে ছোলার 1 নাম্বার ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে, আর টেলোমিয়ার এটার আবিষ্কারকের নাম মনে রাখবা এবং এটার কাজ, এটাতে একটা এনজাইম থাকে নাম হচ্ছে টেলোমারেস, যা মানুষের জরা বা রোগ প্রতিরোধ করে, এই কথাটা মাথায় রাখবা। আর এটার দৈর্ঘ্যটা কখন কত থাকে এটা পড়বা। ছোটবেলায় কত থাকে, যত বড় হইতে থাকি তত কমতে থাকে, কত হইতে থাকে এটা পড়বা। ওকে, এবার আসলে প্রকারভেদ এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, মনোসেন্ট্রিক ডাইসেন্ট্রিক এগুলো নাথিং ভেরি ইম্পর্টেন্ট। যেটা পড়বা এইটা ভালো করে পড়বা যে 4 ধরনের আকৃতি হতে পারে, ভি, এল, জে, আই। তাহলে মেটাসেন্ট্রিক যদি মাঝখানে থাকে তাহলে হচ্ছে ভি, যদি মাঝখান থেকে একটু সাইডে সেন্ট্রোমিয়ার থাকে উপমধ্যকেন্দ্রিক সেটা হবে এল, তারপর উপপ্রান্তকেন্দ্রিক হচ্ছে জে, আর একদম প্রান্তকেন্দ্রিক হচ্ছে আই। তাহলে কোনটার ক্ষেত্রে কি হয় সেটা একটু পড়বা, ভি, এল, জে, আই। ওকে, আর ক্রোমোজোম 2 প্রকার হয়, একটা সেক্স ক্রোমোজোম আর একটা হচ্ছে অটোজোম। এটা তোমরা ছোটবেলায় পড়ছো। আমাদের 46টা ক্রোমোজোম, যার মধ্যে থেকে 2টা হচ্ছে সেক্স ক্রোমোজোম। এটা যদি এক্স এক্স থাকে তাহলে মেয়ে, আর এক্স ওয়াই থাকলে ছেলে, এটা জানো। আর বাকি 22 জোড়া ক্রোমোজোমকে বলা হয় অটোজোম। তাহলে অটোজোম হচ্ছে 22 জোড়া আর সেক্স ক্রোমোজোম হচ্ছে 1 জোড়া, এটা মনে রাখবা। ঠিক আছে, এগুলো তেমন একটা দরকার নেই, শেষ। এখান থেকে আমাদের মোটামুটি শেষ। উইথ দ্যাট আজকের লেকচার শেষ, সোনার বাংলাদেশ। ঠিক আছে, অনেক লেন্থি লেকচার, অনেক বড় ক্লাস, তাই চেষ্টা করছি যে যতটা কনসাইজ করে এবং যতটা ইম্পর্টেন্ট জিনিসগুলো একসাথে দিয়ে দেওয়া যায়। যদি সবকিছু ক্লিয়ার হয় তাহলে ভাইকে একটু জানাও যে সবকিছু ক্লিয়ার, আর কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারো। ঠিক আছে, তাহলে আশা করি সবকিছু ক্লিয়ার আছে। তো আজকের জন্য এখানে শেষ করতেছি, নেক্সট পার্টে আমরা ইনশাল্লাহ বাকি অংশটুকু শেষ করব। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, টাটা।